আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক ভালোই আছেন। তো আজকে আমরা ক্লাস শুরু করবো। আজকে আমাদের লেকচার 1 থেকে ক্লাস হবে। তো গতকাল আমরা সমাস পড়ছিলাম, সমাসের হালকা কিছু অংশ বাকি ছিল, সেই বাকি অংশটা নিয়ে আমি প্রথমে আলোচনা করব। তারপর লেকচার 1 এর আমাদের যা যা তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা জানেন যে ব্যাকরণের যে পরিবর্তনগুলো হয়েছে, সেই পরিবর্তনগুলোর অধিকাংশ পরিবর্তনগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। কারণটা হচ্ছে আজকে আমাদের লেকচার 1 এ আমরা ভাষা, ধ্বনি, বর্ণ এই জিনিসগুলো পড়বো। এই জিনিসগুলোর মধ্যে আমরা অনেক কিছু চেঞ্জ দেখতে পাবো। আশা করি সবাই অনেক সাপোর্ট হবেন এবং আপনাদের জন্য অনেক সময় ভালো কাটবে। আর বরাবরের মতো আমি দুটা ক্যামেরা ব্যবহার করবো। একটা ক্যামেরা দেখছেন, আরেকটা ক্যামেরা বোর্ড দেখার জন্য ক্লিয়ারলি ভাবে। তো আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা গতকাল সমাসের মনে হয় দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করছিলাম, মৌখিকভাবে আলোচনা, কারণ সবকিছু আপনাদের লিখে পড়িয়ে দেওয়া সম্ভব না। এর মধ্যে ধরেন অলক সমাসটা আছে, এটা আলোচনা করবো। আর বহুব্রী সমাসের হালকা কিছু পত্র ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করবো। তারপর আমরা আজকে লেকচার 1 এ চলে আসবো। আর আমাদের সবচেয়ে বড় কারণটা হচ্ছে এই যে আমরা যারা আছি, সত্যি কথা হচ্ছে এই যে আমাদের পড়াটা কমপ্লিট করে রাখতে হবে, রাইট? কারণ একটা জিনিস কি জানেন, সবকিছু যদি নিখুঁত ভাবে আপনারা পড়া শুরু করে দেন বা নিখুঁত ভাবে পড়তে যান, এর জন্য আপনাকে লং টাইম সময়ের প্রয়োজন হবে, রাইট? আর ক্লাসের মধ্যে সবকিছু আলোচনা করাটাও আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তো আসেন আমরা গত ক্লাসে যা যা আলোচনা করেছিলাম সেই অংশটা নিয়ে আলোচনায় থাকি এবং আসি। আর যদি কোনো সাউন্ডের প্রবলেম হয় প্লিজ কাইন্ডলি আমাকে জানাবেন। আশা করি সাউন্ড নিয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না আপনাদের, না? সাউন্ড মনে হয় আপনাদের ঠিকই আছে। তারপরে কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে সাউন্ড নিয়ে কোনো সমস্যা আছে কিনা বা ক্যামেরা নিয়ে কোনো সমস্যা আছে কিনা। ওকে, সবাই একটু পড়ালেখা থাকবেন। আর যার যেখানে প্রবলেম হবে আমাকে তো অবশ্যই আপনারা জানাবেন। হ্যাঁ, জানাতে হবে, না হলে হবে না। ফার্স্ট আসেন আমরা অলক সমাজটা নিয়ে একটু আলোচনা করবো, কারণ অলক সমাজটা কতগুলো আমি শেষ করতে পারিনি। দেখেন আমি লিখলাম অলক। অলক শব্দকে যদি আমি ভাঙি, ভাঙলে হয় অ যোগ লোক। ক্লিয়ার? অলককে ভাঙলে হয় অ যোগ লোক। আমরা এটা জেনে রাখবো, এই যে অলকের যে অ আছে, এই অ মানে হচ্ছে না, আর এই লোক মানে হচ্ছে লোক পাওয়া। তাহলে অলক শব্দের মানেটা কি জানেন? হ্যাঁ, অলক শব্দের মানেটা হচ্ছে যে লোপ পাবে না। তো আমার প্রশ্ন হচ্ছে যে কি লোপ পাবে না? তাহলে এটা খেয়াল রাখতে হবে যে বেশ বাক্যের বিভক্তিগুলো সমস্ত পদে এসে লোপ পাবে না, এই কথাটা মনে রাখবে যে বেশ বাক্যের বিভক্তি, ওকে, সমস্ত পদে এসে লোপ পাবে না, এসে লোপ পাবে না। এই কথাটা সবসময় একটু খেয়াল রাখবে। হ্যাঁ, আমি মুখে বলে দিচ্ছি, একটু পরে মার্কার আসতেছে। যে বেশ বাক্যের বিভক্তিগুলো কখনো সমস্ত পদে লোপ পাবে না, রাইট? এটাই হচ্ছে অলক সমাস। আচ্ছা, এখন অলক সমাস আছে, কয়েক ধরনের অলক সমাস আছে। ফার্স্ট যেটা আমরা জানতে পারি যে অলক দ্বন্দ্ব আছে। তারপর খেয়াল রাখেন যে অলক তৎপুরুষ আছে, তৎপুরুষ আছে, আরেকটা আছে অলক বহুব্রীহি।
আমরা এই অলকের এই যে অলক দ্বন্দ্ব সমাস, অলক তৎপুরুষ সমাস, অলক বহুব্রী সমাস, এগুলো নিয়ে আমাদের জাস্ট প্রাইমারি স্টেজে আলোচনা থাকবে, তারপর আমরা অন্যান্য জায়গায় যাবো। আসেন ফার্স্ট আমরা অলক দ্বন্দ্ব নিয়ে আলোচনা করি। আবার বলে দিই, যেখানে আপনি অলক পাবেন ইউ উইল বি শিওর অলক মানে হচ্ছে লোপ পাবে না। দেন প্রশ্ন হয় না কি লোপ পাবে না, বিভক্তি লোপ পাবে না। বিভক্তিরা বেশ বাক্যে যে বিভক্তি থাকবে সেই বিভক্তির সমস্ত পদকে লোপ পাবে না। আর দ্বন্দ্ব সমাসে আমরা জানি দুইটা পদই প্রধান থাকে। আর যদি কতক্ষণ আমরা বলেছিলাম দ্বন্দ্ব সমাসে দুইটা পদই প্রধান থাকবে, তবে একটা ফ্যাক্ট এখানে থাকবে, সেটা হচ্ছে যে বিভক্তি থাকলে দুইটা পদই থাকবে, না থাকলে কোনো পদে থাকবে না। কথাটা খেয়াল রাখতে হবে আপনাকে। আসেন আমি লিখলাম দেশে ও বিদেশে সমান যেটা হবে দেখেন দেশে বিদেশে। ঘটনা কি দাঁড়ালো, এখানে একটা এ আছে বিভক্তি, এখানে একটা এ আছে বিভক্তি, এবং এই বিভক্তি এখানে এসে লোপ পায় নাই, এই বিভক্তিটাও এখানে এসে লোপ পায় নাই। এর কথাটা সহজ জিনিস আমি বলি। আর আরেকটা কথা খেয়াল রাখবেন, দ্বন্দ্ব সমাসে যাই হবে সব দুইটাই হবে। যেমন যদি বিভক্তি থাকে তাহলে দুইটা পদেই বিভক্তি থাকবে, আর যদি বিভক্তি না থাকে তাহলে দুইটা পদের কোনোটাতেই থাকবে না। একটা পদে বিভক্তি থাকবে, একটা থাকবে না, ব্যবস্থা এমন করা যাবে না। আপনি এই কথাটাকে এভাবে লিখতে পারবেন না। দেখার সময় দেশে ও বিদেশ লেখা যাবে না, অথবা আপনি বললেন দেশ ও বিদেশে, তাও লেখা যাবে না। কিন্তু আপনি যদি এভাবে লিখেন দেশ ও বিদেশ, তাহলে কিন্তু ঠিক আছে। আমি আবার বলি, বিভক্তি থাকলে একসাথে এটারও থাকতে হবে, এটারও থাকতে হবে, না হলে কোনোটাতে থাকবে না। যদি দুইটাতে বিভক্তি থাকে এবং লোপ না পায়, এটাকে বলা হবে অলক দ্বন্দ্ব, অলক দ্বন্দ্ব সমাস, রাইট? আর এটা হচ্ছে শুধু দ্বন্দ্ব সমাস। কথা বুঝতে পারছেন বা ওটা ক্লিয়ার? তো এই জিনিসটা একটু জাস্ট খেয়াল রাখবেন আপনারা। হ্যাঁ, তো আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে এবং এই জিনিসটা আপনারা নিখুঁতভাবে ক্লিয়ার করতে পারবেন এবং বুঝতে পেরেছেন। আসেন আরো কিছু উদাহরণ দিই। আমি লিখলাম জলে ও স্থলে, দেখছেন দুইটাতে বিভক্তি আছে, সমান জলে স্থলে। ওকে, আমি বলতে পারি মায়ে ও জিয়ে সমান মায়ে জিয়ে। এরকম অনেক অলক দ্বন্দ্ব সমাসের উদাহরণ আছে, আপনারা একটু কাইন্ডলি একটু দেখে দেখে নেবেন। আর এখানে এখানে যে জিনিসটা আমি আপনাকে আরো ক্লিয়ার করতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, সেই জিনিসটা আপনিও যেটা ক্লিয়ার হতে যাবেন বা বুঝবেন, সেটা হচ্ছে এই যে একটা উদাহরণ লিখে আমি দেখেন ছেলে ও মেয়ে, দেখেন দুইটার সাথে বিভক্তি দেখা যায় যে আছে, কিন্তু এগুলো মৌলিক শব্দ। এগুলো ছেলের সাথে এই যেটা আছে এটা কিন্তু বিভক্তি না। দেখেন আমি বললাম দিনে ও রাতে, সেম কিন্তু এটা আছে। দেখেন দেশ যুগ এ মূল একটা শব্দ, এর সাথে এ একটা বিভক্তি হয়েছে। সেল যুগ এ হয় না, সেল একটা মৌলিক শব্দ, তাই এটা শুধু দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? আবার বলছি শুধু দ্বন্দ্ব সমাস, এটা অলক দ্বন্দ্ব সমাস হবে না। এই প্যাটার্ন গুলো হালকা একটু আপনাদের বুঝলেই হয়ে যাবে, সমস্যা নেই। এগুলো কঠিন কোনো জিনিস না, সহজ জিনিস বা সহজ পড়াগুলা আপনারা নিলেই হবে। আর ভালো একটা কথা বলি, গতকাল একটা পরীক্ষায় আসছিল আপনার, সেটা হচ্ছে ওই গোফ খেজুরে, খুব কমন একটা প্রশ্ন। আপনারা জানেন গতকাল প্রবাসী কল্যাণ ব্যাংকের পরীক্ষা হয়েছিল, আর প্রবাসী কল্যাণ ব্যাংকের পরীক্ষায় 20টা বাংলা প্রশ্ন হয়েছে, এবং 20টা বাংলা প্রশ্নে 20টা বাংলা প্রশ্নই আপনাদের প্রিভিয়াস যে এই কিনা বলে বিসিএস এর যে প্রিলি পরীক্ষা আছে, প্রিলি পরীক্ষার যতগুলো প্রশ্ন আছে বেসিক্যালি 30 থেকে মেবি 31 থেকে বা ধর 30 থেকে নয়, আসলে পুরো ধরেন বিসিএস এর প্রশ্নগুলো থেকে ওরা 20টা প্রশ্ন করছে, নিজেরা কোনো প্রশ্ন করেনি বাংলা। হ্যাঁ, তো একদম হুবহু তার প্রশ্নগুলো উঠাই দিয়েছে। তো এই নিয়ে দেখলাম ফেসবুকে অনেক আলোচনা, অনেক সমালোচনা হচ্ছিল। তো হলে আর কি বা না হলেই বা কি, রাইট? যা করার তো ওটা করেই নিয়েছে। তো মাঝে মধ্যে আপনারা এই ধরনের প্রশ্ন পেতে পারেন, যে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন হুবহু আপনাদের পরীক্ষায় উঠিয়ে দিতে পারে বা দিয়ে দিতে পারে। যদি দিয়ে দেয় তাহলে আপনারা যেন সঠিক উত্তর করতে পারেন, এই জন্য আপনাদেরকে আমি আবার বলে দিই। হ্যাঁ, একজন বলছে স্যার ছেলে মেয়ে কি মিলনার্থক না বিপরীতার্থক? আচ্ছা, একটা কথা আপনারা মনে রাখবেন, বিপরীত মানে কি বলেন তো? দুইটা ভিন্ন দিক। ছেলে এর বিপরীত মেয়ে না, ছেলে এর স্ত্রীবাচক হচ্ছে মেয়ে, আর পুরুষবাচক থেকে স্ত্রীবাচক রূপান্তর এটা কখনো বিপরীত না। একটা ভালো কথা খেয়াল রাখবেন, মা এর বিপরীত কখনো বাবা না। মা বাবা একটা পুরুষবাচক একটা স্ত্রীবাচক শব্দ, রাইট?
আর স্ত্রী পুরুষ থেকে স্ত্রীবাচকের রূপান্তর কখনো বিপরীত হয় না। ক্লিয়ার? ভাই এর বিপরীত কখনো বোন হবে না, বাট এটা হতে পারে বড় ভাই এর বিপরীত ছোট ভাই। ক্লিয়ার? বড় বোন এর বিপরীত ছোট বোন, এটা হতে পারে। ক্লিয়ার? কিন্তু ভাই এর বিপরীত কিন্তু বোন না। আচ্ছা আসেন, এখন আমরা সেটা যেটা যাবো অলক তৎপুরুষে যাব। ওকে, তাহলে অলক দ্বন্দ্ব সমাস মোটামুটি ক্লিয়ার। এগুলো আপনারা পারবেন ভাইরা, আপনারা বলে দিই, যদি আপনার ওই অ্যাবিলিটি না থাকে যে আপনি পারবেন না, তাহলে তো হবে না। আপনার নিজের অনেক অ্যাবিলিটি থাকতে হবে। আমাদের মতো স্যার যারা আছে, যারা ক্লাস আপনাদের নেই, তাদের কাছ থেকে আপনারা পড়ালেখার ব্যাপারে একটা সাপোর্ট নেবেন। কিন্তু ওইটাই পড়ালেখা যদি হয়, তাহলে আপনার নিজের যোগ্যতা কি, নিজের একটু ট্রাই করবেন, রাইট? আমার নিয়ে মন খারাপ করে কিছু না। দেখেন, আমি আপনাকে অলক তৎপুরুষ সমাসের কিছু উদাহরণ দিই। আবার আমি বলছি, অলক তৎপুরুষ সমাসের কিছু উদাহরণ দিই, আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, যেমন দেখেন, আমি বললাম দেখেন ঘোড়ার ডিম। দেখেন ঘোড়ার ডিম যা আছে, এটা ঘোড়ার ডিমই হবে। দেখছেন এই র হুবহু এখানে চলে আসছে, র চলে আসছে। ওকে, এরপর দেখেন আমি বললাম সোনার বাংলা। কি হবে বলুন তো? সোনার বাংলা। দেখছেন র বিভূতি চলে আসছে। ওকে, আমি লিখলাম দেখেন মাটির ময়না। কি হবে বলুন তো? মাটির ময়না। এই যে এটা আছে, এটা আছে। একটা জিনিস আপনাদের আমি এখানে ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা কি জানেন? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। আমি লিখলাম সোনায় সোহাগা। সমান সোনায় সোহাগা। আপনারা জানেন কি জানি না, যে আমরা তো এটা জানি যে তৎপুরুষ সমাসে যেটা আছে, এটা ব্যাসব্যাগের পূর্ববর্তী বিভক্তি থাকবে এবং এই বিভক্তিটা সমস্ত বদিকে লোপ পাবে। এটা কিন্তু বিভক্তির ক্ষেত্রে লোপ পাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আছে সপ্তমী বিভক্তি, লোপ পায় নাই। ষষ্ঠী বিভক্তি কিন্তু লোপ পায় নাই, রাইট? তো বিভক্তিটা আছে, লোপ পাওয়ার কথা ছিল যদি লোপ না পায়। আবার বলছি, লোপ পাওয়ার কথা ছিল যদি লোপ না পায়। তবে আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে এটাই হবে অলক তৎপুরুষ সমাস। আর অলক তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যে ব্যাস বাক্য আর সমস্ত পদ দুটা সেম। আবার বলতে দেখেন, ব্যাস বাক্য এবং সমস্ত পদ দুটো হুবহু সেম। এখানে দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ যেটা ব্যাস বাক্য এটাই সমস্ত পদ হবে। আবার আমি বলছি, যেটা ব্যাস বাক্য এটাই সমস্ত পদ হবে, একটু মিলাই নেন যেন। ওকে, আচ্ছা ফাইন। এবার আসেন বহুব্রীহি সমাসের একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করে দিই। আর আমরা জানি যে বহুব্রীহি সমাসের পূর্বপদ পরপদ কোনো পদের প্রাধান্য থাকে না, অন্য একটা পদের প্রাধান্য থাকে। তার মানেটা আমি আপনাকে একটু জাস্ট ক্লিয়ার করি। বহুব্রীহি সমাসের বহুব্রীহি দিয়ে আমি আপনাকে উদাহরণটা দেওয়ার চেষ্টা করি। যেমন দেখেন, আমি বললাম দেখেন বহু ব্রীহি আছে যা সমান হচ্ছে কি জানেন? বহুব্রীহি। ব্রীহি মানে ধান, আমি জানি এটা আপনারা জানেন, না জানলে এখন একটু জেনে নেবেন, রাইট? ওকে, আচ্ছা কি লিখছে স্যার? তাহলে মায়ের বিপরীত কি হবে? তাহলে মায়ের বিপরীত কি হবে? এটা কোনো প্রশ্ন করলেন? আমি যদি বলি আপনার বিপরীত কি, আপনি কি উত্তর দিবেন? সবকিছু তো বিপরীত হয় না ভাইয়া, যে মায়ের কোনো বিপরীত নেই। ওকে, আবার এটা আপনি বলতে পারেন মা সৎ মা, তো এইভাবে চাইলে বিপরীত বানাতে পারেন, তবে মা তো মাই, এগুলো বিপরীত অ্যাকচুয়ালি হয় না। আপনি যদি এটা বলেন যে বড় মা এর বিপরীত ছোট মা, এটা হতে পারে। কি উদ্ভট টাইপের প্রশ্ন আপনাদের, বলেন? এই টাইপের যারা চিন্তা ভাবনা গুলো করেন না, তারা না আসলে ভালো স্টুডেন্ট না। প্লিজ রাগ করবেন না, তারা ভালো স্টুডেন্ট না। কেন ভালো স্টুডেন্ট না জানেন? কারণ এই উদ্ভট চিন্তাগুলো আপনার মাথায় বারবার কাজ করে। স্টুডেন্ট ভালো হতে হবে, বুঝতে হবে যে কোনটা হবে আর কোনটা হবে না। এগুলো নিজে নিজে জাস্টিফাই করবেন। আপনি তো অনেক বড় মানুষ, বড় লেভেলের মানুষ। আপনি বললেন বাবা এর বিপরীত কি হবে, তো বলেন না বাবা এর বিপরীত হয় না। আপনি বলতে পারেন যে বড় বাবা ছোট বাবা, এটা বলতে পারেন। ক্লিয়ার?
কিন্তু বাবা এর বিপরীত হবে না, কারণ শব্দটা একটা কি সম্পর্কবাচক। আমি যদি বলি যে আপনি, আপনি বিপরীত কি হবে? তুমি, তুমি না। আমি বিপরীত তুমি না। ক্লিয়ার? এইরকম বুঝতে হবে, সবকিছু যেন বিপরীত হবে না। আপনি বলেন বই, বইয়ের বিপরীত কি হবে? বইয়ের কোনো বিপরীত আছে? বিপরীত তো নাই। বিপরীত বস্তু হবে, বিপরীত হবে অর্থবাচক হবে। অর্থবাচক মানে পর্যন্ত এটা যেটা থাকবে হুবহু এই অর্থের বিপরীত হবে এই অর্থ, এটাকে বলা হয় বিপরীত। কারণ বিপরীত শব্দের মধ্যে বলাই আছে বিপরীতার্থক। বিপরীতার্থক মানে বিপরীত অর্থ হবে। ক্লিয়ার? বিপরীত অর্থ হতে হবে। ওকে? ঘোড়ার ডিম কি ষষ্ঠী তৎপুরুষ হয় না? ঘোড়ার ডিম ষষ্ঠী তৎপুরুষ তো হবে না, কারণ এখানে তো যে যে বিভক্তিটা আছে এই বিভক্তির লোপ পায় নাই। ভাইরা আপনারা, যদি বিভক্তিটা লোপ পাইতো তাহলে ষষ্ঠী তৎপুরুষ হতো। যেহেতু ষষ্ঠী বিভক্তি লোপ পায় নাই, তাহলে এটা আমরা বলতে পারি ষষ্ঠী অলোক তৎপুরুষ সমাস। কথা বুঝতে পারছেন? আমি আবার বলি যে অলোক ষষ্ঠী অলোক তৎপুরুষ সমাস হতো। ওকে, খেয়াল রাখেন। আচ্ছা, যেটা আমি এখানে বহুব্রীহি সমস্যা আপনাকে বুঝাচ্ছিলাম, বহুব্রীহি আছে যার, দেখেন এখানে একজন ব্যক্তিকে ইন্ডিকেট করা হচ্ছে বা তার প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু সমস্ত পদে এসে দেখেন, মানে সমাসে এসে দেখেন এই ব্যক্তির কোনো কথা বলা নাই। এই ব্যক্তির কি ছিল? অনেক ধান ছিল, এটার কথা বলা হবে। আবার আমি বলে দিই, দেশ বাক্য গুলা এমন হবে, একটা ব্যক্তিকে ইন্ডিকেট করবে বা বস্তুকে ইন্ডিকেট করবে, সমস্ত পদে ওই ব্যক্তির কথা আর বলাই থাকবে না, ব্যক্তির যা ছিল তা চলে আসবে। আমি কথা বোঝাতে পারছি? আশা করি এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না হয় তাহলে মাথায় দুটো পানি মারবেন। আচ্ছা, বহুব্রীহি সমাসের মধ্যে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। আবার আমি বলছি একজন ব্যক্তিকে ইন্ডিকেট করবে। যেমন দেখেন, আমি বললাম দেখেন, হত হয়েছে শ্রীজাত, সমাজ ছিল কি জানেন? হতশ্রী। শ্রী মানে সৌন্দর্য, তো একজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে। দেখছেন, সমস্ত পদে ব্যক্তির কথা বলা নাই, সমস্ত পদে যে হত মানে কমে গেছে, শ্রী মানে সৌন্দর্য, এই কথাটাই বলা হয়েছে। আমি নিশ্চয়ই বোঝাতে পারছি? ওকে, এরকম। এবার আসেন, এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো বেসিক্যালি এবং স্ট্রংলি, সেটা হচ্ছে, আবার বলছি, সেই জিনিসটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। আচ্ছা, মনে রাখবেন, ব্যতিহার বহুব্রীহি পড়ার আগে ব্যতিহার জিনিসটা আমাদের জানতে হবে। আমাদের ব্যাকরণের অনেক স্থানে ব্যতিহার কথাটা কিন্তু লেখা আছে। ওকে, ব্যতিহার কর্তা আছে, ব্যতিহার এই যে বহুব্রীহি আপনি পেলেন, ব্যতিহার সর্বনাম বলে একটা সর্বনাম আছে। মনে রাখবেন, যেখানেই আপনি ব্যতিহার ব্যাকরণের যেখানেই ব্যতিহার শব্দটা পান, এই ব্যতিহার মানেই হচ্ছে কর্তা দুইটা, ক্রিয়া একটা। এই দুজন কর্তা একটা ক্রিয়া সম্পাদন করবে। লেখেন খাতায় সবাই। আপনারা ব্যাকরণের যেখানেই ব্যতিহার শব্দটা পাবেন, ব্যতিহার পেলেই ভাববেন কর্তা দুজন, ক্রিয়া হচ্ছে একটা। এই দুজন কর্তা একটা ক্রিয়া সম্পাদন করবে। এই ওকে, এই কথাটা একটু খেয়াল রাখবে যে দুজন কর্তা একটা ক্রিয়া সম্পাদন করবে। যেমন আপনারা ব্যতিহার কর্তা কিন্তু পড়েছেন, রাইট? ওই যে মনে আছে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। আচ্ছা, তো বাঘে একটা কর্তা, মহিষে আর একটা কর্তা, কিন্তু দুজনের কাজ ছিল কিন্তু একটা, সেটা কি বলেন তো? জল খাওয়া। ওকে, তাহলে ব্যতিহার বললে আমরা দুইটা কর্তা বসবো। আর আমাদের ব্যতিহার এর মধ্যে বহুব্রীহির মধ্যে দেখেন
যে জিনিসগুলো হবে বা যে শব্দগুলো আমরা লিখবো, প্রত্যেকটা শব্দ অবশ্যই করতে বা কাজটা সম্পাদন করতে দুজন ব্যক্তি বা বস্তুর প্রয়োজন হবে এখানে। আসেন সেরকম একটা উদাহরণ দিই, তবে এখানে একটা ভালো লাগার ব্যাপারও আছে, এটা সহজে বুঝেও যাবেন আপনারা। দেখেন ফার্স্ট আমি লিখলাম কানাকানি, আচ্ছা, তারপর দেখেন আমি লিখলাম হাতাহাতি, ওকে, তারপর দেখেন আমি লিখলাম চুরাচুরি, ওকে, তারপর দেখেন আমি লিখলাম লাঠালাঠি, আর লিখবো না, বাকিগুলো আপনারা দেখবেন। দেখেন প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখেন কানাকানি করতে দুজন, অন্তত দুজন লাগে, হাতাহাতি করতে অন্তত দুজন লাগে, চুলাচুলি লাঠালাঠি যাই বলেন। এছাড়া এখানে কত উদাহরণ আছে, দেখেন কোলাকুলি, হাসাহাসি, দেখা দেখি, কারাকারি, রক্তারক্তি, গুটাগুটি, গালাগালি, ঘুষাঘুষি, গলাগুলি, যাই বলা হোক। এই যে একজন বলছেন মারামারি, মারামারি লিখছি লিখি নাই, যাই হোক, মারামারি, মারামারি করতে অন্তত দুজন লোক লাগবে, যে উদাহরণই থাক দুজন লোক লাগবে। দেশ বাক্য পড়ে যাচ্ছে, এখানে গঠনের একটা খেয়াল করেন জিনিসটা, দেখেন কি লিখলাম, এটা কানা কানা করে, কানা কানি হবে। আচ্ছা, গঠন যে প্রণালীটা আছে সেই প্রণালীটা একটু জাস্ট খেয়াল করে দেখেন, এখানে পূর্বপদ পরপদ আছে, পূর্বপদের শেষে আ হয় আর পরপদের শেষে ই হয়, এই কথাটা মনে রাখবেন। আবারও বলে দিচ্ছি, পূর্বপদের প্রত্যেকটা শেষে আ আর পরপদের প্রত্যেকটা শেষে একটা ই হবে, ক্লিয়ার? প্রত্যেকটা উদাহরণ এইগুলো হবে, রাইট? যেমন কারাকারি বললাম, যেমন দেখেন বললাম কারাকারি, কারা আকার আসে, কারি একটা ইকার আসে, তাহলে আকার ইকার এই জিনিসগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা উদাহরণ হয়। এখন আসছে বেশ বাক্য। কানাকানি মনে রাখবেন এক ধরনের কথা, আগে বুঝবেন যে জিনিসটা কি, দেন বেশ বাক্যটা এভাবে লিখবেন। আবার আমি বলছি বেশ বাক্যটা এইভাবে লিখবেন যে কানে কানে যে কথা। এবার আসেন হাতাহাতি, হাতাহাতি কি একটা যুদ্ধ না? তাহলে কথা, আমি আবার বলি জিনিসটা কি সেটা খেয়াল রাখবেন। হাতাহাতি একটা যুদ্ধ, তাহলে বেশ বাক্য এইভাবে লিখবেন, হাতে হাতে যে যুদ্ধ। চুরাচুরি এটাও কিন্তু এক ধরনের যুদ্ধ, লাঠালাঠি এটাও এক ধরনের যুদ্ধ, রাইট? আর কারাকারি যেটা আছে এটা হচ্ছে এক ধরনের লড়াই, ক্লিয়ার? কারাকারি যেহেতু লড়াই, তাহলে আপনি যদি বলবেন কারিতে কারিতে যে লড়াই, কারা মানে কি কেড়ে নেওয়া আর কি, রাইট? তো কেড়ে কেড়ে যে লড়াই বা কারিতে কারিতে যে লড়াই, চুরাচুরি যেটা এক প্রকার যুদ্ধ, রাইট? তো একবার চুরাচুরি যে যুদ্ধ, চুরাচুরি কি যুদ্ধ না? বা একটা লড়াই বলতে পারেন, রাইট? চুলে চুলে যে যুদ্ধ অথবা চুলে চুলে যে লড়াই, ওকে, যুদ্ধ না লড়াই বলতে পারেন, যুদ্ধের একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়। ওকে, আমি বললাম ঘুষাঘুষি, ঘুষাঘুষি কি বলতো? এক ধরনের লড়াই না এক ধরনের যুদ্ধ, বলতে ঘুষিতে ঘুষিতে যে যুদ্ধ বা লড়াই, জিনিসটা কিন্তু জাস্ট দেখবেন। এখন আসেন আরেকটা জিনিস আমি বললাম, দেখেন আমি বললাম দেখা দেখি, দেখা দেখি কি বলতো? ক্রিয়া না? তাহলে আপনি বলবেন দেখিতে দেখিতে যে ক্রিয়া, ক্লিয়ার? কথা বুঝতে পারছেন তো? যেটা ক্রিয়া সেটা ওইভাবে লিখবো আমরা, দেখতে দেখতে যে ক্রিয়া। এই জায়গায় আরো অনেকগুলো আছে, এগুলো আপনারা একটু পড়তে হবে। আমি আজকে লেকচার ওয়ানে চলে যাবো, আজকে আমাদের লেকচার ওয়ান পড়া আছে, সে লেকচার ওয়ান পড়বো। আর বিকালের ব্যাচে মনে হয় লেকচার 2 এবং 3 আছে, অর্থাৎ আমাকে 1, 2, 3 সবই শেষ করতে হবে, ঠিক আছে? তো এই একদম নতুন, তো এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করে ফেলার চেষ্টা করবো যেন আপনাদের প্রবলেম গুলো সমাধান হয়ে যায়। যাই হোক, আনন্দের ব্যাপার, আমি 2টা মার্কার কিনে আনলাম, থ্যাংক ইউ, 2টা মার্কার কিনে আনলাম, আর কোনো প্রবলেম হবে না আমার লিখতে। স্যার শব্দের দ্বিত্ব আজকে একটু ক্লিয়ার করবেন প্লিজ, ঝামেলা বাধায়। শব্দ দ্বিত্ব পানির মতো সহজ, মেবি বিকালের ক্লাসে শব্দ দ্বিত্বটা আলোচনা করবো, কারণ বিকালের ক্লাসে সন্ধি, যদিও আমাদের 2টা ক্লাস লেখা, সন্ধি পড়াতে আমার সর্বোচ্চ সময় লাগে 1 ঘন্টা, আর বাকি 1 ঘন্টা আমরা শব্দ দ্বিত্ব আদার্স যা যা জিনিসগুলো আছে পরিবর্তন হয়েছে বিকালের ক্লাসটা করেন। বিকাল মানে 3:30 আপনাদের ক্লাস, 3:30 ক্লাস ইনশাআল্লাহ দেখবেন আমি শব্দ দ্বিত্ব, সংখ্যাবাদ, শব্দ ব্যাকরণ আরো যা যা পরিবর্তন এগুলো পড়াবো। সবাই আসেন, মধ্য পদলবি একটু বুঝান স্যার, এটা নিজেরা বুঝবেন, রিকোয়েস্ট। সবাই আসেন, লেকচার ওয়ানে আমরা যাব। লেকচার ওয়ানে এসে যে জিনিসটা আমি করবো, ও আরেকটা ব্যাপার বলে দিই আপনাদের, গোফ খেজুরে গতকাল পরীক্ষায় আসছিল যে আগের ব্যাকরণ বইয়ে ছিল মধ্য পদলবি বহুব্রীহি, আর নতুন যে ব্যাকরণটা হয়েছে সেই ব্যাকরণে কিন্তু দেয়া আছে মধ্য পদলিপি কর্ম, সরি,
নতুন ব্যাকরণ বইয়ে দেয়া আছে কিন্তু বেধিকর দেখি একটু, হ্যাঁ বেধিকরণ বহুব্রীহি। আপনাদের কিন্তু একটু খেয়াল রাখবেন কথাটা না। হ্যাঁ, বেধিকরণ বহুব্রীহি নতুন ব্যাকরণ বইয়ে দেয়া আছে। আর আগের ব্যাকরণ বইয়ে কিন্তু দেয়া আছে গোফ খেজুরে, এটা কিন্তু আপনার দেয়া আছে এই মধ্য পদরূপী বহুব্রীহি। গতকাল পরীক্ষা আসছিল, অপশনে দুইটাই ছিল, আমাদের উত্তর কিন্তু করতে হতো বেধিকরণ বহুব্রীহি। কেন? নতুন ব্যাকরণ বইয়ে এটা নতুন ভাবে প্রেজেন্ট করা হয়েছে, সো আমাদের কিছুই করার ছিল না। এই নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়ালিটি হতো এবং এই নিয়ে অনেক বকাঝকা অনেকে আমাকে করেছে, আমি উত্তর ভুল দিয়েছি, এই করেছি সেই করেছি, কিন্তু আমি কি করবো বলেন, নতুন ব্যাকরণ কিন্তু সেটাই দিয়েছে। আমি ওদেরকে বলার চেষ্টা করেছি নতুন ব্যাকরণ বই এটা দেয়া হয়েছে, অনেকে মানতে চায় না, অনেকে অনেক জায়গায় পরীক্ষা দিয়েছে। আপনাদের বলে দিই, যে যাই বলুক না কেন, ক্লিয়ার, এই যে বোর্ড কর্তৃক যে নতুন যে বইটা আসছে, এই বইয়ের কোনো অংশ ভাইরা আপুরা আমরা করি নাই, ক্লিয়ার, আমরা করি নাই, এখানে আমি তো করি নাই, তো আমি কোত্থেকে জানবো? ওরা যেটা দেয়া আছে সেটাই আমাকে উত্তরটা মানতে হবে, ক্লিয়ার। আমি আপনি হাজারটা ব্যাখ্যা দিতে পারি, এই ব্যাখ্যা তো আগে রবীন্দ্রনাথ কিনা বলে শরৎচন্দ্র এই সূর্যকুমার চট্টোপাধ্যায় যারা ভাষাবিদ ছিল তাদের মধ্যে তো প্রবলেম ছিল। আপনি কি ভাবেন এই প্রবলেমগুলো এখনো আমাদের মধ্যে ছিল? না, তাদের মধ্যেও ছিল। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো নিজেও চেয়েছে যে দ্বিগু সমাসের কোনো প্রয়োজনে নেই, রাইট, এটা কর্মধারের ভিতরে চলে যাক। কিন্তু এই বর্তমান ব্যাকরণে এসে না ব্যাকরণ বিজ্ঞান কি করলো, বাংলাদেশের যে ব্যাকরণ বিজ্ঞান তারা এটাকে স্বীকৃতি দিয়েছে, এতদিন তো স্বীকৃতি দেয় নাই। তো দেয় নাই, আমাদেরও পড়ার প্রয়োজন হয়নি, এখন দিয়েছে, আমাদের পড়ার প্রয়োজন হয়েছে, জানার প্রয়োজন হয়েছে, রাইট। আমরা কেউ ব্যাকরণবিদ নই, আমরা যা যা করবো, যা যা করতে হবে, দিন শেষে আমাদের বাংলা একাডেমির বই যা যা দেয়া আছে এই জিনিসগুলো আমাকে মেনে চলতে হবে। চাইলে আমি আর আপনি চাইলে যত লাফালাফি করে যাই ঝাপাঝাপি করি, তাতে কোনো কিছু কাজ টাজ হবে না। কথা বুঝতে পারছেন তো? এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে, একটু খেয়াল নিয়ে রাখতে হবে, রাইট। আচ্ছা, আসেন যেটা আমি আলোচনা করবো এখন, সেটা হচ্ছে, আবার আমি বলছি যেটা এখন আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে ব্যাকরণ। খাতায় শিরোনাম লিখেন ব্যাকরণ। ওকে, প্লিজ আমি আবার বলি, আমিও ব্যাকরণবিদ নই, আপনারাও ব্যাকরণবিদ নয়, আপনিও ব্যাকরণবিদ হতে আসেন নাই, আমিও ব্যাকরণবিদ কোনোদিন হব না, আমার ইচ্ছাও নাই। কিন্তু যেটা করতে হবে, আমার পরীক্ষা মার্কস পেতে হবে। পরীক্ষা মার্কস পাওয়ার জন্য আমি কোনটা ফলো করবো, এটা হচ্ছে আমার চিন্তার ব্যাপার, রাইট। আবার বলছি, পরীক্ষা মার্কস পাওয়ার জন্য যে যে জায়গায় চেঞ্জ করা হয়েছে, অনেক উদাহরণই চেঞ্জ হয়ে গেছে, এগুলো আপনি নতুন ব্যাকরণ বই দেখে একটু প্র্যাকটিসটা করে নেবেন, বিশেষ করে সমাজটা, বিশেষ করে কারকটা শুনতাম। কথা বুঝতে পারছেন? কারণ এগুলো ভাই বিতর্ক আমি আপনি করতে পারি, আমার পরীক্ষায় আমার মার্কস পেতে হবে রে ভাই। বিতর্ক সতর্ক এগুলোতে আমার আসে যায় না, আমার মার্কসের প্রয়োজন। যে যা ইচ্ছা বিতর্ক করো না, বিতর্ক করার জন্য তো লোক আছে, ওরা করো, কিন্তু আমার মার্কস লাগবে, আমার মার্কসের যেটা সঠিক হবে সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। যাক, আমার কথা যদি আপনাদের খারাপ লাগে তাও আপনারা বোঝার চেষ্টা করেন, নিজের একটা আইডিয়া যদি বেশি খারাপ লাগে এটাকে বাদ দিয়ে দিবেন, আমার কথাটাকে আপনি এক্সপান্স বা স্কিপ করে যাবেন, তাহলে হবে। আসেন ব্যাকরণ, আমি একটা কথা বলে দিই, ব্যাকরণ যে আমরা শিখবো, ব্যাকরণ বানানটাই আমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার আমি বলছি, ব্যাকরণ বানানটাই আমার পরীক্ষার জন্য খুবই খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ, বানানটাই গুরুত্বপূর্ণ। তাহলে আপনাকে বুঝতে হবে জিনিসটা কি। আচ্ছা, এখন যে ব্যাপারটা নিয়ে আপনার সাথে আমার ডিসকাশন হবে সেটা হচ্ছে, এই যে ব্যাকরণ যে আমি বললাম, এই ব্যাকরণ বানানটার মধ্যে দুটা জায়গায় প্রবলেম হয়। বয়ের পর যে জফল নিয়ে কারো সমস্যা নেই, আকারটা আছে খেয়াল রাখবেন, আর ন যেটা আছে এটা খেয়াল রাখবেন, এই নটা কিন্তু মূর্ধন্য। যেমন দেখেন আমি এইভাবে দিলাম, এইভাবে দিলে কিন্তু এটা পূর্ণ ন হয়ে গেল না। যখন এইভাবে দিলাম পূর্ণ মাত্রা, এইভাবে দিয়ে এইভাবে দিলাম, এটা হচ্ছে মূর্ধন্য হবে, রাইট, এই অংশটা কিন্তু থাকবে না। আচ্ছা, এক নম্বর দিয়ে একটা লাইন লিখে আমরা কিন্তু জানবো ব্যাকরণ শব্দটা কোন ভাষার শব্দ। ওকে, এক নম্বর দেন দিয়ে একটা লাইন লিখেন, লেখেন কোন শব্দে, দেখেন মূর্ধন্য স, মূর্ধন্য ক্ষীয়, আর এটা হচ্ছে হযরত ম, লিখেন থাকলে শব্দটি সংস্কৃত ভাষার শব্দ হবে। দেখেন কোন শব্দে মূর্ধন্য স, মূর্ধন্য ক্ষীয় এবং হযরত ম যেটা আছে যদি থাকে, শব্দটা সংস্কৃত ভাষার শব্দ হবে। এবং আপনি শিওর থাকবেন শব্দের যেখানেই আগে পরে মাঝে যেই জায়গায় এই তিনটা বর্ণ থাকবে, মূর্ধন্য স, মূর্ধন্য ক্ষীয় আর হযরত ম থাকবে,
তাহলে চিন্তা ছাড়া শব্দটা হবে সংস্কৃত ভাষার শব্দ। যেমন দেখেন আমরা এখন বলতে পারি শব্দটা কি, দেখেন আমি বললাম মানুষ সংস্কৃত শব্দ, আমি বললাম ভাষা সংস্কৃত শব্দ, আমি বললাম আষাঢ় সংস্কৃত শব্দ, আমি বললাম লবণ সংস্কৃত শব্দ, আমি বললাম ব্যাকরণ সংস্কৃত শব্দ, কারণ মূর্ধন্য আছে। তো আপনারা মনে রাখবেন কিন্তু এটা সাধারণত দুইটা আছে, একটা তালব্য আর একটা দন্তস্ব। মূর্ধন্য কোনো শব্দের মধ্যে থাকলে এটা 100% সংস্কৃত, আর তালব্য দন্তস্ব থাকলে এটা সংস্কৃত হতেও পারে নাও পারে। ক্লিয়ার? আবার বলছি সংস্কৃত হতেও পারে আবার নাও পারে। এবার দেখেন দন্তন্য যেটা আছে সংস্কৃত হতেও পারে নাও পারে, বাট এটা 100% সংস্কৃত শব্দ হবে। ক্লিয়ার কথাটা? ওকে ফাইন। এবার আসেন পরের স্টেপে আমরা যাই। এই কথাটা আমাদের গেল। আচ্ছা, সেকেন্ড লাইন এসে আমরা যেটা লিখবো বা শিখবো সেটা আমি আপনাকে ক্লিয়ার করছি। সেটা হচ্ছে লিখেন দুই এসে লিখেন ব্যাকরণের সকল অধ্যায়ের নাম। যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস মানে লেকচার 1, তাই অনেকগুলো বেসিক পয়েন্ট আমরা শিখবো। লেখেন ব্যাকরণের সকল অধ্যায়ের নাম। ওকে, টান দিয়ে লিখেন এই সবগুলো নাম সংস্কৃত শব্দ। লেখেন ব্যাকরণের সকল অধ্যায়ের নাম, টান দিয়ে লিখেন সেই নামগুলো হচ্ছে সংস্কৃত শব্দ। কিভাবে সংস্কৃত শব্দ আমি সেটা ক্লিয়ার করছি আপনাকে। দেখেন ব্যাকরণে অনেকগুলো অধ্যায়ের নাম আছে, যেমন কারক, সমাস, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি, প্রত্যয়, বচন, হ্যাঁ, এরপর ধরেন যে বাচ্য, বাক্য যা আছে সব সংস্কৃত হবে। ক্লিয়ার? এর কথা মনে রাখবেন। এবং আরেকটা জিনিস আপনি এখানে খেয়াল রাখবেন, ব্যাকরণের সকল অধ্যায়ের নাম যদি বলা হয় কোন পদ, সবগুলো নাম কিন্তু বিশেষ্য পদ। যেমন সমাস, কারক, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি, প্রত্যয় সব বিশেষ্য পদ। কথা লিখেন ব্যাকরণের সকল নাম সংস্কৃত শব্দ, আর যেহেতু এগুলোর নাম তাই সবগুলো কিন্তু বিশেষ্য পদ। লেখা শেষ হলে আমাকে জানাবেন। শেষ হলে একটু লিখবেন শেষ, এই দান বা শেষ বা ডি কথা একটু লিখেন, বুঝছেন? কারণ আপনার সাথে অ্যাডজাস্ট না হয়ে আমি যেতে পারি না। এবার লিখেন তিনি আসেন, তিনি এসে একটা লাইন লিখেন। লেখেন তিনি এসে একটা লাইন লিখেন। লেখেন ব্যাকরণ সম্পর্কিত সব 4 প্রকার। দেখেন 4 ধরনের হবে। ব্যাকরণ সম্পর্কিত যা বলা হোক সবই 4টা হবে, 4 প্রকার হবে, 4টা হবে, ভাঙলে যাই বলা হয় 4। যেমন দেখেন ব্যাকরণ বললি মনে করেন উত্তর হবে 4। কোন কিছুর সাথে ব্যাকরণ লেখা আছে, কি কি প্রশ্ন হতে পারে দেখেন। যদি এভাবে বলা হয়, দেখেন ব্যাকরণের অংশ 4টি। যদি বলা হয় ব্যাকরণের আলোচ্য বিষয়, তাও 4টি। ব্যাপারটা কিন্তু বুঝলেন, রাইট? আচ্ছা, যদি এভাবে বলা হয় ব্যাকরণ কত প্রকার, 4 প্রকার। যদি বলা হয় ব্যাকরণের রূপ কয়টা, রূপ 4টি। যদি বলা হয় ব্যাকরণের কাঠামোতে বিষয় আছে কয়টা, 4টি। যদি বলা হয় ব্যাকরণ শব্দকে ভাঙলে অংশ পাওয়া যায় কয়টা, ভাঙলে অংশ পাওয়া যায় 4টি। যেভাবে মিলান উত্তর কিন্তু হবে 4। ধ্বনি, সমাস এগুলো সংস্কৃত শব্দ। হ্যাঁ ভাইয়া, সব নাম সংস্কৃত শব্দ। লাইনটা একটু লিখে সবাই।
লেখা হয়েছে। ওকে, ব্যাকরণ বললি সব উত্তর 4 হবে। এখন আসেন যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমরা, সেটা হচ্ছে দেখেন সবাই, ব্যাকরণ সমান বি যোগ আ যোগ লেখেন ক্রি যোগ অন হবে। কথা একটু লিখেন সবাই। ব্যাকরণ সমান বি যোগ আ যোগ ক্রি যোগ অন। লেখা শেষ। ওকে, তো যে কথাটা আপনার সাথে এখন আলোচনা হবে, দেখেন বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এখন আপনারা অনেকে দুইটা ভুল করতে পারেন, রাইট? ফার্স্ট কথা হচ্ছে এই চিহ্নটা, এই চিহ্নটা হবে এই চিহ্নটা, এটা হচ্ছে ধাতু চিহ্ন। আর যারা এটা দিয়েছেন এটা হচ্ছে বর্গমূল চিহ্ন। ক্লিয়ার? এই উপরের মাথাটা কিন্তু হবে না, বি কেয়ারফুল, এই উপরের মাথাটা হবে না। আপনাকে এটা খেয়াল রাখতে হবে, এই উপরের মাথাটা কিন্তু হবে না। ওকে, আসেন আমরা পরের স্টেপে যাই। আচ্ছা, এখানে আরেকটা কথা খেয়াল রাখেন, এই যে ব্যাকরণের যে লাস্টে যে ন হয়েছে, এই যে ন হয়েছে, দেখেন এখানে কিন্তু মূর্ধন্য, মূর্ধন্য, বাট এখানে কিন্তু দন্তন্য। কথা একটু মার্ক করেন সবাই, জিনিসটা একটু মার্ক করেন। এখানে কিন্তু মূর্ধন্য, বাট ওখানে কিন্তু হয়েছে দন্তন্য। আগের মার্কারে কালির কারণে জিনিসটা কেমন যেন হয়ে গেছে, মুখটা ধোঁয়া লাগবে। লেখা হয়েছে। আচ্ছা, এখন আসেন যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে আমি, রাইট? সেটা হচ্ছে দেখেন এই বি এবং আ, মনে রাখবেন এই বি এবং আ এই দুইটা হচ্ছে উপসর্গ, এটা খেয়াল রাখবেন, রাইট? আর অন যেটা আছে এটা হচ্ছে কিন্তু প্রত্যয়। তো ভাইরা পুরো আপনারা এটা মনে রাখবেন যে উপসর্গ শব্দের প্রথমে বসে এবং প্রত্যয় কিন্তু শব্দের শেষে বসে। আমি আবার বলে দিচ্ছি, প্লিজ খেয়াল রাখবেন, উপসর্গ শব্দের প্রথমে বসে আর প্রত্যয় কিন্তু শব্দের শেষে বসে। এবং আমাদের এটা মনে রাখতে হবে, এই উপসর্গ এবং প্রত্যয়ের নিজেদের কোনো কিন্তু অর্থ নাই। ক্লিয়ার? একটা আগে বসে একটা পরে বসে। যেমন গতকাল পরীক্ষায় এটা আসছিল, হ্যাঁ, উপসর্গের সাথে প্রত্যয়ের সম্পর্ক কি বা পার্থক্য কি। একটা শব্দের আগে বসে একটা শব্দের পরে বসে, এই কথাটা বিশেষ পরীক্ষা আসলে মেবি 19তম বিশেষ পরীক্ষায়। আচ্ছা, সেকেন্ড কথা দেখেন যে এই ক্রি যেটা আছে এটা কিন্তু ধাতু, মানে ধাতুর পরে যে প্রত্যয় হবে এই প্রত্যয়কে বলা হয় কৃত প্রত্যয়। এবার আসেন আরেকটা জিনিস বলে দিই, ব্যাকরণ শব্দ কিন্তু সংস্কৃত শব্দ। কি শব্দ বলেন তো? সংস্কৃত শব্দ। আপনারা এটা মনে রাখবেন যে একটা সংস্কৃত শব্দকে ভাঙলে আমরা যা যা পাবো, যে অংশগুলো পাবো, এই অংশগুলো সব কিছুই সংস্কৃত ভাষা পাবে। আমি কথাটা আবার ক্লিয়ার করছি, সংস্কৃত শব্দ ভাঙলে আমরা যা যা পাবো তার সব সংস্কৃত হবে। যেমন উপসর্গটা সংস্কৃতের, ধাতুটাও সংস্কৃত ধাতু, কৃতপত্র যেটা আছে এটাও কিন্তু সংস্কৃত কৃতপত্র হবে। ক্লিয়ার সবার কনসেপ্টটা? আশা করি সবাই এটা বুঝতে পারছেন। দেখেন ক্লিয়ার কিনা সবাই, দেখেন এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার? যেমন দেখেন বি এবং না, এই যে উপসর্গ গুলো আছে এই উপসর্গ গুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। এগুলো হালকা পাতলা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন আমরা শিখবো ব্যাকরণের মৌলিক অংশ।
লেখেন খাতায় ব্যাকরণের মৌলিক অংশ। একটু হোল্ড করেন, আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই, তাহলে আপনার দেখতে আর একটু সুবিধা হবে। আচ্ছা আসেন, মোটামুটি এবার ক্লিয়ার হয়েছে, ভালো। আচ্ছা এবার আসেন, লিখেন ব্যাকরণের মৌলিক অংশ চারটা। আবার বলি, ব্যাকরণ বললেই উত্তর হবে চারটা। লিখেন ব্যাকরণের মৌলিক অংশ, টান দিয়ে লিখেন চারটি। সেই চারটা নিচে নিচে লিখবেন, রোমান হরফ দিয়ে লিখেন। 1 নম্বর লিখেন ধ্বনি, লেখেন শব্দ, লেখেন বাক্য, লেখেন অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য এবং কি হবে, অর্থ হবে। লেখা হয়েছে এটা, একটু দ্রুত লিখেন। এবার একটা কাজ করবেন আপনারা, সেই কাজটাকে আমি ক্লিয়ার করে দিই। এই যে চারটা আছে সবাই দেখেন, এই যে চারটা আমরা লিখলাম, এই চারটার এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখেন, এই চারটা আমার ভাষারও মৌলিক অংশ। এই চারটা যেমন ব্যাকরণের মৌলিক অংশ, সেম এই চারটা কিন্তু আবার ভাষারও মৌলিক অংশ। ক্লিয়ার? একটু দ্রুত লিখবেন আপনারা, নাহলে স্ক্রিনশট করে রাখবেন প্রত্যেকটা জিনিস, পরে নিচে লিখে নেবেন। ওকে, এখন আসেন আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপে এসে লিখেন ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণের আলোচ্য বিষয় এটাও কিন্তু হবে চারটা। 1 নম্বর লিখেন ধ্বনিতত্ত্ব, 2 এসে লিখেন শব্দতত্ত্ব, 3 এসে লিখেন বাক্যতত্ত্ব, 4 এসে লিখেন অর্থতত্ত্ব। ভাইয়েরা আপুরা, আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে রাখি, এই শব্দতত্ত্ব যেটা আছে এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে রূপতত্ত্ব। বাক্যতত্ত্ব যেটা আছে এটার আরেকটা নাম হচ্ছে লিখেন পদক্রম। তাহলে শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব, বাক্যতত্ত্বের অপর নাম কিন্তু পদক্রম। ক্লিয়ার ব্যাপারটা? ওকে ফাইন। এবার এটার ইংরেজি গুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এটা একটু খেয়াল রাখবেন আপনারা সবাই। এটার যে ইংরেজি গুলো আছে সেই ইংরেজি গুলো খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে খেয়াল করেন? এই ধ্বনিতত্ত্ব যেটা আছে এটার ইংরেজি হচ্ছে লিখেন সবাই খাতায় ফোনোলজি। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব যেটা আছে ইংরেজি লিখেন মরফোলজি। বাক্যতত্ত্ব যেটা আছে ইংরেজি লিখেন সিনট্যাক্স। অর্থতত্ত্ব যেটা আছে ইংরেজি লিখেন সিমেন্টিক্স। আবার আমি বলে দিই আপনাদের, দেখেন ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স এন্ড সিমেন্টিক্স, এই ইংরেজি গুলো পারিভাষিক শব্দ হিসেবে বহুবার পরীক্ষায় আসছে। সো একটু ক্লিয়ার হয়ে লিখে রাখবেন। একজন অলরেডি লিখেও দিয়েছে ফোনোলজি, উনি সিমেন্টিক্স বানানটা মেবি ভুল লিখেছে, সিমেন্টিক্স SEMAN হবে। একটু দ্রুত লিখেন। ওকে, এবার আমরা যা আলোচনা করব, যা আপনাকে আমি বোঝাবো বা বোঝাতে চাচ্ছি সেটা দেখেন। তাহলে আমরা ব্যাকরণ আলোচ্য বিষয় এই নামগুলো মোটামুটি কমপ্লিট। এখন আমরা জানবো যে ব্যাকরণের কোন অংশে কোন কোন জিনিসগুলো আলোচনা করা হয় বা না হয়, এবং আপনারা জেনে রাখবেন আগের ব্যাকরণ এখানে বর্তমান ব্যাকরণে অনেকগুলো জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সেই চেঞ্জিং জিনিসগুলো কিন্তু আমরা আজকে জানবো বা জানার চেষ্টা করব। এখন শিরোনাম লিখেন ধ্বনিতত্ত্ব। আমরা এখন জানবো যে ধ্বনিতত্ত্বে কি কি জিনিস আলোচিত হয়।
ওকে, লিখেন ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব যেটা আছে সেটা একটু বোঝেন। আচ্ছা, ধ্বনিতত্ত্ব কথাটা মনে রাখবেন। যদি আমরা বলি যে ধ্বনিতত্ত্বে কি আলোচিত হয়, একটা সহজ বানিয়ে আমরা লিখে ফেলি। লেখেন ধ্বনি, বর্ণ, লেখেন অক্ষর, থাকলেই মানে কোনো কিছুর সাথে লেখা আছে, লেখেন থাকলেই তা ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। অর্থাৎ কোনো কিছুর সাথে ধ্বনি, বর্ণ বা অক্ষর লেখা থাকলে এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। খেয়াল রাখতে হবে। লেখেন। আসেন এখন ধ্বনি যদি লেখা থাকে কি হতে পারে? ধ্বনি প্রকরণ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ক্লিয়ার, অথবা ধ্বনি দল, ধ্বনি পরিবর্তন, ধ্বনি প্রকরণ, ধ্বনি সংযোগ, ধ্বনি বিয়োজক, ক্লিয়ার। ইভেন যদি আমাদের বলা হয় বাংলা লিপি, বাংলা বর্ণমালা, যাই বলা হোক, এখানে অক্ষর, মুক্তাক্ষর, বদ্যাক্ষর, রাইট, অক্ষর বলিগুলো কি হবে বলেন তো? সব ধ্বনি করতে হবে। আমি নিশ্চয়ই কথাটা ক্লিয়ার করতে পারছি আপনাদের সাথে, রাইট? ওকে, ক্লিয়ার। আর আমরা এখানে বিশেষ করে মনে রাখবো দুইটা, সবাই খাতা লিখেন। বিশেষ করে আমরা এখানে মনে রাখবো দুইটা জিনিস আমরা স্পেসিফিকলি মনে রাখবো। একটা হচ্ছে সন্ধি, আরেকটা হচ্ছে নত্ব ও সত্য বিধান। এই দুইটা জিনিস আমরা খুব স্পেসিফিক্যালি মনে রাখবো, একটা সন্ধি আর একটা নত্ব এবং সত্য বিধান। সন্ধি ব্যাকরণ ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, যদি ভুলে যান তখন কি করবো দেখেন। আমরা জানি সন্ধি অর্থ হচ্ছে মিলন, এবং এই মিলনটা কিন্তু ধ্বনির মিলন। তো ধ্বনির মিলন যেহেতু সন্ধি, তো সন্ধি তো ধ্বনিতত্ত্বেই হবে। ক্লিয়ার? আসেন, একটা শব্দের কোথায় মূর্ধন্য হবে, কোথায় মূর্ধন্য স হবে, এই যে ব্যাপারগুলো আছে, মূর্ধন্য এবং মূর্ধন্য স একটা শব্দের কোন কোন জায়গায় হবে, ক্লিয়ার? হ্যাঁ, কোথায় মূর্ধন্য হবে বা দন্তন্যর জায়গায় মূর্ধন্য হবে কিনা, এই যে নিয়মগুলো নত্ব শব্দ, মূর্ধন্য এবং মূর্ধন্য এই দুটো হচ্ছে বর্ণ। ক্লিয়ার? তাই এগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। আশা করি আপনি এই কথাটা বুঝতে পেরেছেন। দেখেন কনসেপ্টটা ক্লিয়ার কিনা। এখানে এই স্পেসিফিক্যালি এই সন্ধি এবং নত্ব শব্দবিধান আলাদা করে আপনারা মনে রাখবেন যে এই দুইটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ক্লিয়ার কথাগুলো? আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। আর না বোঝারও কোনো কারণ নাই, কারণ কথাগুলো খুবই সহজ। এরপর শিরোনাম লিখেন শব্দ দত্ত, সরি শব্দ না, বাক্য দত্ত লিখেন, বাক্য দত্ত। আমি আবার বলি, এরপর লেখেন বাক্য দত্ত। আমরা শব্দ তত্ত্ব একটু পরে শিখবো, আগে আমরা বাক্য তত্ত্ব শিখে নিই। লেখা হচ্ছে আপনাদের, যদি না বুঝেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন। আমি কিন্তু সাথে সাথে এটাও বলে যাচ্ছি যে কোন জিনিসটা কেন কোথায় আলোচিত হয় বা না হয়। এবার লিখেন বাক্য তত্ত্ব। তো সহজ কথা একটাই, বাক্য থাকলেই তা বাক্য তত্ত্বে আলোচিত হয়। আমি বলে দিই, ধরুন কোনো কিছুর সাথে বাক্য লেখা আছে, দেন আপনাকে প্রশ্ন করা হলো যে কোথায় আলোচিত হয় বা না হয়, উত্তর একটাই হবে, সেটা হচ্ছে বাক্য তত্ত্ব। যেমন দেখেন, আমরা এখন বলতে পারি সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিশ্বসূচক বাক্য, আশ্চর্যসূচক বাক্য, বর্ণনামূলক বাক্য। ভাই কথা হচ্ছে একটাই, বাক্য থাকলেই বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। ক্লিয়ার? এরপর আসেন পরের স্টেপ। আমরা জানি বাক্যের এক কথা রেখে, বাক্যের দুইটা মৌলিক অংশ আর বাক্যের তিনটা প্রধান অংশ আছে। নতুন ব্যাকরণ বইয়ে কিন্তু পড়তে হবে কথাটা। বাক্যের দুইটা মৌলিক অংশ কি জানেন? একটা হচ্ছে উদ্দেশ্য এবং একটা বিধেয়।
আর তিনটা প্রধান অংশ কি জানেন? কর্তা, কর্ম এবং ক্রিয়া। বি কেয়ারফুল। আমি জানি না এই কথাগুলো আপনারা পড়েছেন কিনা। এই প্রশ্নটা সম্ভবত এনএসএ পরীক্ষায় আসছিল যে বাক্যের তিনটি প্রধান অংশ কি, সরি বাক্যের প্রধান অংশগুলো কি কি। বাক্যের অংশ মানে বুঝছেন তো, বাক্যের মধ্যে কি কি থাকে, মানে প্রধান কি কি জিনিস থাকা লাগে। হঠাৎ মনে পড়লো বাক্য নিয়ে, তাই বলে দিলাম। বাক্যের মধ্যে একটা কর্তা থাকবে, একটা কর্ম থাকবে এবং একটা ক্রিয়া থাকবে। এটা হচ্ছে বাক্যের একটা মৌলিক গ্রহণযোগ্য ব্যাপার। আর বাক্যকে ভাঙলে আমরা দুইটা অংশ পাই, একটা উদ্দেশ্য, একটা বিধেয়। ক্লিয়ার? কথাটা খেয়াল রেখে। আচ্ছা, যাই হোক, তো বাক্য বললে আমরা কি হবে বলেন তো? এটা বাক্য আমাদের আলোচ্য বিষয় হবে। আমি কথা বোঝাতে পারছি আপনাদের? পরের স্টেপটা আমি আবার ক্লিয়ার করছি আপনাকে। আশা করি এই স্টেপটাও আপনার জন্য ভালো বা সাপোর্টেড হবে। এখন আমরা কয়েকটা জিনিস লিখবো, এই জিনিসগুলো আমরা আলাদা করে মনে রাখার চেষ্টা করবো। রাইট? লিখেন, বিশেষ করে মনে রাখবো। লিখেন খাতায়, বিশেষ করে মনে রাখবো। কি কি মনে রাখবো? এক নম্বর লিখেন প্রবাদ প্রবচন। লেখেন সবাই আগে। দুই লিখেন এক কথায় প্রকাশ অথবা বাক্য সংকোচন। তিন এসে লিখেন জ্যোতিচিহ্ন। চার এসে লিখেন কারক। ভাইরা পরে এটার এক্সপ্লেনেশন আমি দেবো। কারক কিন্তু আগের ব্যাকরণ অনুযায়ী শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। বর্তমান ব্যাকরণে কারক কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। খেয়াল রাখবেন। কারকের পর লিখেন বাচ্য, দেখা লিখি। ছয় লিখেন উক্তি, সাথে লিখেন পদ পরিবর্তন। লিখেন সবাই কথাগুলো। লেখা শেষ করেন, তারপর আমি জিনিসগুলো বোঝাচ্ছি আপনাকে। লেখা শেষ? শেষ হলে কাইন্ডলি একটু কমেন্ট লিখবেন যে হ্যাঁ লেখা শেষ। ওকে, এবার আসেন যে জিনিসটা আমি করবো বা করার চেষ্টা করছি আপনার সাথে। সবাই একটু কেয়ারফুল হবেন এবং সবাই একটু খেয়াল করবেন। আমি ক্যামেরাটা একটু চেঞ্জ করছি। চেঞ্জ করে আপনার সাথে আমি একটু বসে বসে জিনিসটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবাই দেখান। আসেন, আমি এখানে যে কাজটা করব আপনার সাথে সেটা হচ্ছে, এই যে আমি লিখলাম, দেখেন ফার্স্ট প্রবাদ প্রবচন। একটা বাক্যের কিছু অংশ আমি বলি, কিছু অংশ আপনি বলেন। আসেন দুইজনের দুই অংশ মিলিয়ে দেখি কোনো কিছু হয় কিনা। ফার্স্ট আমি বললাম, সবাই একটু দেখেন। নাচতে না জানলে বাকিরা বলেন কি হবে? বলেন উঠান পাকা। রাইট? আচ্ছা, সেটাই আমি আবার বলছি। নাচতে না জানলে উঠান বাঁকা। ঘটনা কি দাঁড়ালো? ঘটনা দাঁড়ালো, সবাই একটু ক্যামেরা দেখেন একটু ব্যাপারটা। হ্যাঁ, দেখেন এই যে এই জিনিসগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করবো বা করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা। তো ফার্স্ট কথা হচ্ছে, দেখেন নাচতে না জানলে বাকি অংশ কি হবে বলেন তো? উঠান বাঁকা হবে। তো যদি এইভাবে বলা হয় নাচতে না জানলে উঠান বাঁকা, ফার্স্ট কথাটা বুঝে, বা আমি বললাম আয় বুঝে ব্যয় করো। রাইট? আচ্ছা, দেখেন যখন আমি বললাম লেখাগুলো ক্লিয়ার দেখেন। আচ্ছা, দেখেন আমি যখন বললাম আয় বুঝে ব্যয় করো, আপনার দেখে সারপ্রাইজ তো হচ্ছেন না?
এই যে আয় বুঝে ব্যয় করো, নাচতে না জানলে উঠান বাঁকা, ভাইরা পুরো, আমি জানি যে এই জিনিসগুলো হচ্ছে এক একটা প্রবাদ প্রবচন, রাইট? আবার দেখেন, এই প্রবাদ প্রবচন যেগুলো আমি বললাম, এই প্রবাদ প্রবচন গুলো কিন্তু এক একটা বাক্য, তাই না বলেন? তাহলে আমরা এক কথায় বলতে পারি যত প্রবাদ প্রবচন আছে তার সবগুলোই এক একটি বাক্য। তাহলে প্রবাদ প্রবচন কোথায় আলোচিত হবে বলেন? কোথায় আলোচিত হবে বলেন? বাক্য তন্ত্রের আলোচ্য বিষয় হবে। ক্লিয়ার? আমি আবার বলছি, দেখেন, যদি প্রবাদ প্রবচন গুলো যেহেতু এক একটা বাক্য, তাহলে কোথায় আলোচিত হবে? বাক্য তন্ত্রে আলোচিত হবে। আমার মনে হয় এটার জন্য আপনাদের আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নেই। পরের কথা আসেন, এখানে লেখা আছে এক কথায় প্রকাশ। তো সহজ কথা, আমরা এক কথায় প্রকাশ কার এক কথায় প্রকাশ করি বলেন তো? বাক্যের এক কথায় প্রকাশ করি। ক্লিয়ার না কথাটা? তাহলে এটা বাক্য তন্ত্রের আলোচ্য বিষয় হবে। ক্লিয়ার? আমি আবার বলি, বাক্য সম্পর্কিত সবই বাক্য তন্ত্রের আলোচ্য বিষয়। এক কথায় প্রকাশ বলে, এই কিছু এক কথায় প্রকাশ মুখস্থ করিস, তো কার এক কথায় প্রকাশ মুখস্থ করি? একটা বাক্যের এক কথায় প্রকাশ আমরা মুখস্থ করার চেষ্টা করি। ক্লিয়ার? ফাইন। সেকেন্ড, এরপর আসি, ও বাক্য সংকোচন, কথা তো বাক্য লিখাই আছে। আসেন জ্যোতি চিহ্ন। ভাইরা একটা জিনিস ভাবেন তো, এই যে আমি বললাম জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্নগুলো সত্যি করে ভাবেন তো, জ্যোতি চিহ্নগুলো কোথায় ব্যবহার করি বলেন? জ্যোতি চিহ্ন কোথায় আমরা ব্যবহার করি? বাক্যিতে ব্যবহার করি। শেষ। 4 নম্বরে কি লেখা আছে বলেন তো? কারক। আগের ব্যাকরণ বইয়ে, যে ব্যাকরণ বই আপনার হাতে আছে, আপনি কি দেখবেন সেই ব্যাকরণ বইয়ের মধ্যে কারক যে জিনিসটা আছে, কারকটা কিন্তু আচ্ছা, কারক যে জিনিসটা আছে দেখেন, কারক, কারক যে জিনিসটা আছে সেই জিনিসটা কিন্তু ওই বই লেখা আছে শব্দ তত্ত্ব। বাট মনে রাখবেন, নতুন ব্যাকরণ অনুযায়ী কারক যে জিনিসটা আছে, কারকটা হবে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। ক্লিয়ার? এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমি আবার বলি, প্লিজ, আমি আবার বলছি, যদি পরীক্ষা আপনার আসে, অবশ্যই কারক ব্যাকরণের বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় হবে, অবশ্যই আলোচ্য বিষয় হবে, কোনো কথা নাই। ক্লিয়ার? ওকে, আসেন কারক কেন ব্যাকরণ আলোচ্য বিষয়, বাক্যতার আলোচ্য বিষয়, আমি সেটা বোর্ডে দেখাচ্ছি আপনাকে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমি আপনাকে বুঝাবো কারক ব্যাকরণের কেন আলোচ্য বিষয়, তার আগে আমি বাচ্য আর উক্তি দুইটা শেষ করে নিই। দেখেন, বাচ্য 3 প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। উক্তি 2 প্রকার, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। দেখেন তো, এই কর্তৃবাচ্য, কর্মবাচ্য, আমি আবারও বলে দিই, এই বাচ্য যেটা আছে এবং উক্তি যেটা আছে, আমি আপনাদের ক্লিয়ার করে রাখছি, ব্যাপারটা খেয়াল করেন। বাচ্য 3 প্রকার, এই যে 3 প্রকারের কোনো উদাহরণ কিন্তু আমরা কোনো শব্দ দিয়ে দিতে পারি না। দিতে পারি বলেন তো? না। বাচ্যর উদাহরণ দিতে গেলে অবশ্যই আমাদের একটা বাক্যের ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আমি আবার বলছি, বাচ্যের উদাহরণ দিতে গেলে আমরা বাক্য দিতে হবে, উক্তির উদাহরণ দিতে গেলেও আমাদের বাক্য দিতে হবে। ক্লিয়ার? আবার বলছি, কোনো একটা জিনিসের উদাহরণ বা বোঝাতে গেলে আপনার বাক্যের প্রয়োজন হয়, তাহলে এটা বাক্য দিতে হবে, যেমন বাচ্য আর উক্তি। এখন আমাদের শুধু বাদ রইল কারক আর পদ পরিবর্তন। কেন বাক্যটা আলোচ্য বিষয় সেটা আমি বোর্ডে দেখাচ্ছি। ক্লিয়ার? আমি তাহলে এই অংশ এখানে শেষ করলাম, আমি ক্যামেরাটা চেঞ্জ করছি। আচ্ছা, আসেন সবাই বোর্ডে খেয়াল করেন, আমি এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি আপনাকে, যেন আপনি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারেন। রাইট? আসেন, ফার্স্ট, কারক কেন বারবার করে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়, আগে কেন শব্দ তত্ত্ব ছিল, এখন কেন বাক্য তত্ত্ব হবে, সবাইকে জানেন। আমি এখান থেকে একজনের নাম নিলাম, নাম হচ্ছে লিপি। ওকে, এম লিপি। কি লিখছে? আমি তো অনেকদিন আগেই বলেছিলাম যে বাংলা এই স্যারের ক্লাস চাই, স্যারের ক্লাস আগে করেছি, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ লিপি আপু। একটা উদাহরণ দিয়ে দেখেন, আমি লিখলাম, দেখেন, ধরেন আমি লিখলাম লিপির বোন। ও আচ্ছা, আগে কারকটা একটু বুঝাই নি আপনাকে, পরে লিপি দিয়ে উদাহরণ দেব। কারক জিনিসটা কি আসেন সেটা আমি বুঝাচ্ছি আপনাকে। মনে রাখবেন, কারক হচ্ছে জাস্ট একটা সম্পর্কের নাম। যেমন আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক আছে, তাহলে আপনার সাথে আপনার মায়ের সম্পর্কের একটা নাম আছে, সে মা। এটা আমরা বলি মা, বাবা, ভাই, বোন, এগুলি এক একটা সম্পর্কের নাম। আপনি একটা ছেলের সাথে হেঁটে যাচ্ছেন, সে আপনার বন্ধু হয়। ক্লিয়ার? এই যে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের নামটা কি বলেন তো? বন্ধু। এই বন্ধু যে সম্পর্কের নাম, এরকম সম্পর্কের নামকেই কারক বলা হয়। কারক শব্দের অর্থই হচ্ছে সম্পর্ক। এখন আসেন সম্পর্ক নিয়ে আমরা ভাবি। সম্পর্ক হতে হলে আমি আবারও বলে দিই, প্লিজ, আমি আবারও বলে দিই, দেখেন,
সম্পর্ক যদি হতে হয় তাহলে অবশ্যই আমাদের কয়টা অংশ লাগবে বলুন তো? দুটো দিক লাগবে, রাইট? আমি আবার বলে দিই, সম্পর্ক বললেই আপনি ভাববেন এটা একজনে নয়, এটা দুজনে হয়। একজনের সম্পর্ক হয়, আপনি আপনার সাথে সম্পর্ক করতে পারছেন না। সম্পর্ক করতে কয়জন লাগে? দুইজন লাগে, এটা মনে রাখতে হবে। তাহলে নিশ্চয়ই একটা পক্ষের সাথে আরেকটা পক্ষের সম্পর্ক, একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তির সম্পর্ক, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর সম্পর্ক, সম্পর্ক বললেই তাহলে দুইটা জিনিস আসবে। আসেন, তো প্রথম জনটা কি? প্রথম জনটা হচ্ছে ক্রিয়া, কারণ বাক্যের অপরিহার্য অংশ হচ্ছে ক্রিয়া। তাহলে মনে রাখবেন, ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ক। এই প্রশ্নটা গতকাল পরীক্ষায় আসছিল, এই কিনা কি প্রবাসীকরণ পরীক্ষায় আসছিল। এবার আসেন, ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ক। তো আমরা ক্রিয়া বুঝি কোনো কাজ করা, তো নাম পদ কি আমরা অনেকেই জানি না। আসেন, নাম পদের মানেটা কি আমরা বুঝি। দেখেন তো, এমন একটা পদের নাম বলেন যে পদের সাথে নাম আছে। আবার বলছি, পদ কিন্তু আগে ছিল 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ওকে, বর্তমান ব্যাকরণে কিন্তু পদ 8 প্রকার। ওকে, সে 8 প্রকার নিয়ে জানি না কোন ক্লাসে হবে, নেক্সট কোন ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা আপনার সাথে করব। যেটা আমি আপনাকে বলছিলাম, দেখেন, ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ক। তো ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্কটা কিভাবে আমি নির্ণয় করব? ফার্স্টে আসেন, একটা পদ আছে যে পদের সাথে নাম লেখাটাই আছে, সেটা কি? দেখেন, সর্বনাম। নাম পদ বলতে আমরা কি বুঝি, রাইট? কেমনে মনে রাখবো? নাম পদ বলতে এই যে নাম আছে, নাম আছে, নামে নামে মিলে যাবে। এবার আসেন, নাম বললে আমরা আরেকটা পদ বুঝি, সেটা হচ্ছে বিশেষ্য। তাহলে ভাইরা আপনারা আপনার যেটা মনে রাখবেন, নাম পদ বলতে আমরা বিশেষ্য এবং সর্বনাম পদ কি বুঝি। ক্লিয়ার? তাহলে ক্রিয়ার সাথে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় কারক, ব্যাকরণের কারক। ক্লিয়ার? বাস্তবে ধরো আপনি একটা ছেলের সাথে হেঁটে যাচ্ছেন, হ্যাঁ, আবার আমি বলে দিই, একটা ছেলের সাথে হেঁটে যাচ্ছেন, পাশ থেকে কিন্তু জিজ্ঞাসা করলো, এই সে আপনার কি হয়? তাহলে আপনার সাথে তার সম্পর্কটা আপনি নির্ণয় করতে যাচ্ছেন। ক্লিয়ার? এই সম্পর্ক নির্ণয়টাকে আমরা বাস্তবে বলবো কারক, আর ব্যাকরণে এসে কার সাথে কার সম্পর্ক? ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ক। তো নাম পদ বলতে আমরা কি বুঝি? একটা বিশেষ এবং একটা সর্বনাম পদ বুঝি। ওকে, এবার একটা উদাহরণ দিই। সবাই তাকান, এখানে আরেকটা জিনিস পড়াবো, ও এটাও বলে রাখি, কারক আগে ছিল 6 প্রকার, বর্তমান ব্যাকরণ 6 প্রকার, কিন্তু প্রকারভেদের ভিতরে একটা নাম পরিবর্তন হয়েছে। আবার বলে দিচ্ছি, আমি আবার বলে দিই, এই যে কথাগুলো বলি খেয়াল রাখেন। কারক আগে 6 প্রকার ছিল। কি কি ছিল? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, সম্প্রদানকারক, অধিকরণ কারক। বর্তমানে সম্প্রদানটাকে বাদ দেওয়া হয়েছে, দিয়ে নতুন একটা কারকের নাম যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে সম্বন্ধ কারক। এই সম্বন্ধ কারকটা আমি এখন বুঝাই দিচ্ছি, বাকিগুলো আপনি পারেননি। আচ্ছা, একটা উদাহরণ লিখেছি, লিপির কোন আমি লিখলাম। দেখেন, আমি বললাম লিপির বোন হেপি। আমি জানি না লিপির বোনের নাম কি। লিপির বোন হেপি পরীক্ষায়, সবাই খেয়াল করেন, হ্যাঁ, প্রথম হয়েছে। আমি কি লিখলাম বলেন তো? লিপির বোন হেপি পরীক্ষায় প্রথম হয়েছে। এবার আসেন, এখানে অলরেডি দেখতে পাচ্ছেন, সবাই একটু গভীর মনোযোগী আসেন। এখানে ক্রিয়া কোনটা বলেন তো? হয়েছে ক্রিয়া, ক্রিয়ার সাথে নাম পদ। তো এই প্রথম হওয়ার সাথে সম্পর্ক কার বলেন তো? হেপি, কারণ পরীক্ষায় প্রথম হয়েছে হেপি। এই লিপির সাথে কিন্তু প্রথম হওয়ার কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? আমি আবার বলে দিই, একটা বিশেষ্য পদ বাক্যে আছে, কিন্তু এই পদটা ক্রিয়ার সাথে সম্পর্কিত নয়, সেই পদ কি বলা হয়? সম্বন্ধ পদ। আমি আবার বলে দিচ্ছি, সবাই তাকান, বাক্যে একটা বিশেষ্য পদ আছে, কিন্তু সেই বিশেষ্য পদটা ক্রিয়ার সাথে সম্পর্কিত নয়, সেই পদটাকে বলা হবে সম্বন্ধ পদ। ক্লিয়ার? এবার আসেন, লিপির ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকলেও লিপির কিন্তু হেপির সাথে সম্পর্ক আছে। ওকে, তাহলে মনে রাখবেন, বিশেষের সাথে বিশেষের যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় সম্বন্ধ কারক। দেখেন কথাটা ক্লিয়ার কি?
সবাই একটু তাকান, সবাই একটু বোর্ডে তাকান। আর না হয় এই অংশের আমি ক্যামেরার পেছনে চলে আসছি, আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন। সবাই তাকান, আমি আবার প্রথম থেকে বোঝাচ্ছি। কারক হচ্ছে একটা সম্পর্কের নাম, তাহলে নিশ্চয়ই এটা, এই সম্পর্কটা কোনো না কোনো কিছুর সাথে কোনো কিছুর সম্পর্ক হবে। তাহলে এই সম্পর্কটা হচ্ছে ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ক। ক্লিয়ার? আচ্ছা, তো ব্যাপারটা কি দাঁড়ালো, সেটা নাম পদ বলতে আমরা বিশেষ এবং সর্বনাম পদ বুঝি। আমি একটা লাইন লিখলাম, লিপির বোন হেপি পরীক্ষায় প্রথম হয়েছে। তাহলে ভাইয়ের আপুরা একটু খেয়াল করে দেখেন, এই প্রথম হওয়ার সাথে হেপির সম্পর্ক আছে, লিপির কিন্তু সম্পর্ক নাই। তাহলে ক্রিয়ার সাথে যদি কোনো নাম পদের সম্পর্ক না থাকে, সেই পদটা হচ্ছে সম্বন্ধ পদ। তো ঘটনা যেটা, খেয়াল করেন সবাই প্লিজ একটু দেখেন, লিপির বোন সত্যি স্যার হ্যাপি, আমি জানি না, লিপির সাথে হ্যাপি একটু মিলে যায় তাই লিখলাম। এবার হ্যাপির সাথে ক্রিয়ার সম্পর্ক আছে, কিন্তু লিপির সম্বন্ধ বোধ, কেন ক্রিয়ার সাথে সম্পর্ক নাই। মনে রাখবেন, এরকম যত পদ আপনি বাক্যে পাবেন যে বাক্যে ক্রিয়ার সাথে এটা সম্পর্ক নাই, সেই পদটাই হবে সম্বন্ধ পদ। আর ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকলেও এই যে বাক্যের কর্তা বা বিশেষ্য, তার সাথে সম্পর্ক আছে। তাহলে এই বিশেষের সাথে বিশেষের সম্পর্ক, অথবা একটা সর্বনাম যদি থাকে, সর্বনাম বাদের বিশেষের যে সম্পর্ক, এই সম্পর্কের নামই হচ্ছে সম্বন্ধ কারক। কথা বুঝতে পারছি? নতুন ব্যাকরণে এটা দেয়া হয়েছে, এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এবার একটা জিনিস আপনাকে ক্লিয়ার করতে যাচ্ছি, দেখেন তো, কারক নির্ণয় করতে একটা বাক্যের প্রয়োজন হয় না বলতো? দেখেন, আমি এটা বাদ দিলাম, লিপির বোন কথাটা আমি হাইড করলাম, এটা আমি শরীরে হাইড করে দিলাম। আমি বললাম হেপি পরীক্ষায় প্রথম হয়েছে। আচ্ছা, এই যে এটার সাথে এটা সম্পর্ক, এটাকে বলা হয় কর্তা কারক বা কর্তৃকারক। এই সম্পর্ক যে আমি নির্ণয় করতে গেলাম, ভাইরা পুরা একটু উত্তরটা দেন তো আমাকে। এই কারক নির্ণয় করতে বা সম্পর্ক নির্ণয় করতে বাক্যের মধ্যে একটা বাক্যের প্রয়োজন হয় না? সম্পর্ক নির্ণয় করতে আমাদের কিসের প্রয়োজন হয়? বাক্যের প্রয়োজন হয়। তাই মনে রাখবেন, কারক ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। সম্বন্ধ কারকটা আবার, আচ্ছা আচ্ছা, একজন লিপি লিখছে, স্যার আমার নেম লিপি, বাট আমার কোনো বোন নেই। লিপি আপু, সমস্যা নাই। আমি যেটা বললাম আশা করি সবাই এটা বুঝে গেছেন। ক্লিয়ার? একটা স্ক্রিনশট রাখেন, আমি সুন্দর করে আর্ট করে দিয়েছি, এবং কারক কেন ব্যাকরণের বাক্যতত্ত্ব আলোচ্য বিষয় হয় সেটাও আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি। আগে কিন্তু ছিল আগের ব্যাকরণ বই যেগুলো আপনারা ফলো করছেন, এই জন্য বলি সবাই নতুন ব্যাকরণটা ফলো করবেন, নতুন ব্যাকরণটা। ওকে, খেয়াল থাকে। এবার আসেন আমরা আরেকটা চরম জায়গায় যাব, যেটা আপনাদের জানার প্রয়োজন। বাক্যতন্ত্র মুছে ফেলি। হ্যাঁ, এখন যে কাজটা করব আমরা, দেখেন আমি লিখলাম বাংলাদেশ, এটা কিন্তু একটা শব্দ। দেন লিখলাম আমাদের, এটাও কিন্তু একটা শব্দ। দেন লিখলাম জন্মভূমি, মনে রাখবেন এটাও কিন্তু একটা শব্দ। ওকে, তো এই শব্দগুলো একত্রিত করে যখন আমি একটা বাক্য তৈরি করব, কি তৈরি করবো বলেন তো? বাক্য তৈরি করবো। আবার আমি বলে দিই, এই শব্দগুলো একত্রিত করে যখন একটা বাক্য তৈরি করব, তখন এই বাক্যের মধ্যে এই শব্দগুলোকে বলা হবে পদ। কারণ আমরা জানি যে শব্দগুলো যখন বাক্যে যায় তখন সেগুলো পদ হয়ে যায়। আচ্ছা, ক্লিয়ার? আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? ধরেন লিপিকে নিয়ে উদাহরণ দিচ্ছিলাম, লিপির উদাহরণটাই দিই। আচ্ছা, লিপি এবার বাদ। সাকিব হাসান একজন বলেছে, সাকিবকে নিয়ে একটা উদাহরণ দিয়ে দেখেন। সাকিব ভাই বিয়ে করলো, বিয়ের পর সে শ্বশুর বাড়ি গেল। আচ্ছা, তো শ্বশুর বাড়ি যাওয়ার পর
ভাবেন তো, সাকিব ভাই যখন নিজের বাড়িতে থাকে তখন কিন্তু সে ছেলে, ছেলে মানে এই বাড়ির ছেলে, কিন্তু যখন সে শ্বশুর বাড়ি যায় তখন তার পরিচয় কি হয়? জামাই। একইভাবে এগুলো শব্দ যখন এগুলো বাক্যে যায় তখন এই শব্দগুলোর নতুন পরিচয়, এটা হচ্ছে পদ। সাকিব ভাই কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। সাকিব ভাই যা ছিল তাই আছে, শুধু অবস্থান পরিবর্তনের কারণে তার পরিচয়টা পরিবর্তন হয়েছে। ক্লিয়ার? সেম ভাবে এই সবগুলো শব্দ বাক্যে যাওয়ার কারণে এই শব্দগুলোর নাম হয়ে গেছে পদ। তো আপনারা যেটা মনে রাখবেন, আবার বলছি আপনারা যেটা মনে রাখবেন, ক্লিয়ার, যে শব্দগুলো যখন বাক্যে যায় তখন তার নামটা কি হয় বলেন তো? পদ হয়। তাহলে এই পদ একই সাথে বাক্যের সাথে সম্পর্কিত, আবার এই পদ একই সাথে শব্দের সাথে সম্পর্কিত। ক্লিয়ার? তাহলে একই জিনিস, জিনিসটা একই, শব্দটাই পদ। কিভাবে? জাস্ট বাক্যে গেলে। এই জন্য মনে রাখবেন, পদ বাক্যের সাথে সম্পর্কিত, শব্দের সাথে সম্পর্কিত। তাই এই পদ যেটা আছে একই সাথে শব্দতত্ত্ব এবং বাক্যতত্ত্ব উভয় তত্ত্বে আলোচনা হয়, উভয় তত্ত্বেই আলোচিত হয়। দেখেন ক্লিয়ার কিনা কথা। ওকে, আমার মনে হয় আমি এই কথাটা আপনাকে বোঝাতে পেরেছি। যে বা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, আশা করি কথাটা ক্লিয়ার। বুঝতে পেরেছেন কেন পদ? এই লাইনটা নতুন ব্যাকরণ বইয়ে দেয়া আছে যে পদ একই সাথে শব্দতত্ত্ব এবং বাক্যতত্ত্ব উভয় তত্ত্বে আলোচিত হয়। কথাটা একটু খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ও, আর পদ পরিবর্তন, এটা কিন্তু বাক্যতত্ত্বই হবে, কারণ পদের পরিবর্তনগুলো ঘটাতে হলে বাক্যের প্রয়োজন হয়। ক্লিয়ার? আসেন, আর এখানে কিন্তু পদের পরিবর্তন আমরা করি নাই, যা আছে এগুলো মিলিয়ে পদ মানে বাক্যে নিয়ে গেছে। তাহলে বলবেন পদ শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব, আর পদ পরিবর্তন ব্যাকরণের বাক্যতত্ত্ব। তাহলে ব্যাকরণের যে বাক্যতত্ত্ব যেগুলো ছিল কোনটা কোথায় আলোচিত হয় না হয়, আমার মনে হয় আমি আপনাদের সুন্দর করে জিনিসটা বুঝে দিতে পারছি। ক্লিয়ার কথাটা? আসেন পরের স্টেপে আমরা যাই। এবার খাতায় লিখেন অর্থতত্ত্ব। প্লিজ যারা আছেন তারা খাতায় লিখেন অর্থতত্ত্ব। অর্থতত্ত্বে আমরা একইভাবে বলতে পারি, সেম কথা, অর্থ থাকলেই তা অর্থতত্ত্বে আলোচিত হয়। অর্থ থাকলেই তা অর্থতত্ত্বে আলোচিত হয়। অর্থাৎ কোনো কিছুর সাথে অর্থ লেখা আছে থাকলেই পাবেন অর্থতত্ত্ব, যেমন শব্দার্থ, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, হ্যাঁ, সমার্থক অর্থ লেখা আছে থাকলেই ভাববেন অর্থ। এখন একটা কথা মনে রাখবেন, খুব পরিবর্তন যেটা হয়েছে লিখেন, বিশেষ করে মনে রাখবেন সেটা হচ্ছে বাগধারা। বাগধারা আগে ছিল বাক্যতত্ত্বে আলোচনা। আপনারা যে বইগুলো পড়ছেন, বইগুলো কেন ভুলে পড়া জানেন? কারণ আচ্ছা, কেন জানেন? কারণ আপনাদের এই নতুন ব্যাকরণের সাথে এই জিনিসগুলোকে আপডেট করা হয়। মনে করেন অর্থ থাকলেই তা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। এর মধ্যে মনে করেন বাগধারা। বাগধারা আগে ছিল, আবার বলে দিই, বাগধারা আগে ছিল বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু বর্তমানে বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। অনেকবার ইভেন বিশেষ পরীক্ষা ছিল বাগধারা ব্যাকরণের কোথায় আলোচনা হয়। এখন এটা চেঞ্জ হয়েছে, আপনারা একটু চেঞ্জ করে নেবেন প্লিজ। ওকে, এই চেঞ্জ করে নেবেন বলি তো এই আজকের ক্লাসটা। এখন আপনি যেটা খেয়াল রাখবেন, ওকে, খেয়াল রাখবেন এটাই যে বাগধারা কিভাবে মনে করবেন। কারণ দেখেন, বাগধারা আমরা যখন পড়ি, আমরা বাগধারা কি পড়ি? বাগধারার অর্থগুলো পড়ি। ক্লিয়ার? তাই বাগধারা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। আগে ছিল সব বাক্যতত্ত্ব, এখন হচ্ছে, আবার বলি, আগে ছিল বাক্যতত্ত্ব, এখন হবে অর্থতত্ত্ব। এবার আসেন আমরা লাস্ট টপিকে যাব, সেটা হচ্ছে শব্দতত্ত্ব।
ওকে, শব্দ তত্ত্বে কি কি আলোচিত হয় মনে করি যে প্রথম যে তিনটা আমি পড়লাম, দেখেন ধ্বনি তত্ত্ব, বাক্য তত্ত্ব, আরেকটা হচ্ছে অর্থতত্ত্ব। এই তিনটা ছাড়া আর সব শব্দ। এই তিনটা ছাড়া বাকিগুলো কি কি আছে দেখেন তো, সমাস, তারপর কি দেখেন প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ, অনেক কিছু আছে, বচন, এই যে জিনিস যেগুলো আছে এগুলো হচ্ছে কি শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমাদের বেসিক্যালি ধ্বনি তত্ত্বের দুইটা মুখস্থ করতে হবে, বাক্য তত্ত্ব যেটা আছে এখানে 7টা করতে হবে, সাথে দিয়ে 9টা, আর অর্থ তত্ত্বে আছে একটা বাগধারা। ওকে, এই মোট হইল কয়টা বলেন তো? 10টা, 9টা, না না 7 2 9 একে 10 হলো। এই 10টা ছাড়া আর যা যা আছে সবগুলো শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় হবে। লিখেন খাতায় সবাই। একজন লিখছে অর্থতত্ত্বে বাগধারা হবে, পূর্বে বাক্যতত্ত্ব ছিল। জি, পূর্বে কোথায় ছিল এটা ভুলে যান। আবার বলছি, পূর্বে যে বাক্যতত্ত্ব ছিল এটা ভুলে যান। ওকে, পূর্বের কথা মনে রাখতে গেলে সমস্যা, একসাথে দুই কথা মনে রাখলে দেখবেন জীবনে ঝামেলা হবে। পূর্বে অনেকের অনেক ঘটনা আছে, কিন্তু এগুলো ভুলে যেতে হবে। লেখেন, দ্রুত লিখেন প্লিজ। লেখা হয়েছে, শেষ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এক একজন কমেন্ট লিখতেছেন, একজন লিখছেন অভিযাত্রী। অভিযাত্রী আমার নিজের লেখা বই। স্যার নত্যবিজ্ঞান, সত্যবিজ্ঞান, অর্থতত্ত্বের আলোচ্য বিষয় না, একটা মাইক দেবো থেকে একটু আগে না পড়াইছি। নত্যব, সত্যবিজ্ঞান, ব্যাকরণ, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আপনি মনে নতুন করে জয়েন করছেন 2021-এর নবম দশম শ্রেণী ব্যাকরণ। হ্যাঁ, 2021-এর নবম দশম শ্রেণী ব্যাকরণটা ভালো করে পড়বেন। ক্লিয়ার? কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে গেলে অংশগুলো কমপ্লিট। আলোচ্য বিষয়গুলো আমরা অনেক সময় নিয়ে পড়লাম, কারণ এই জায়গাগুলোতে পরিবর্তন হয়েছে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিখেন ধ্বনি প্রকরণ। দেখবেন এখানে যা পড়াবো তার সব পরিবর্তন হয়েছে। লেখেন ধ্বনি প্রকরণ, শিরোনাম লিখেন। ওকে, এবার দেখেন আমি লিখলাম ক, লিখলাম খ, লিখলাম অ, লিখলাম ধরেন আ। ভাইরা পুরা আমার কথাগুলো একটু দেখবেন, সবাই একটু তাকান। ক খ অ আ। যদি প্রথমে আপনাকে কেউ প্রশ্ন করে এগুলো কি, আপনি বলবেন, কেউ বলবেন বর্ণ, কেউ বলবেন ধ্বনি, কেউ বলবেন এটা, কেউ বলবেন সেটা, কোনোটাই না। ক খ অ আ এগুলো হচ্ছে জাস্ট এক একটা প্রতীক অথবা এক একটা চিহ্ন। সবাই খেয়াল করেন, আমি উপরে ধ্বনি প্রকরণ লেখাটা বুঝে ফেললাম। এগুলো হচ্ছে এক একটা চিহ্ন। চিহ্ন বুঝেন তো? এই চিহ্নটা এভাবে লিখতেই হবে। এটাকে ক চিহ্ন, খ চিহ্ন, গ চিহ্ন, এগুলো বোঝা হয় প্রতীক বা চিহ্ন। আমি বুঝতে পারছি? এবার এই চিহ্নগুলোকে যদি আমি লিখি, কোথাও লিখে প্রকাশ করি, তখন এটাকে বলা হবে বর্ণ। এই চিহ্নগুলোকে যদি আমি মুখে উচ্চারণ করি, তখন এগুলোকে বলা হবে ধ্বনি। ধ্বনি হচ্ছে মৌখিক রূপ,
আর বর্ণ হচ্ছে লিখিত রূপ। এতটুকু ক্লিয়ার কিনা একটু দেখেন। আবার বলছি, এখন যা পড়াবো ইউ উইল বি সারপ্রাইজড যে হায় হায় এত চেঞ্জ কেমনে হইলো, কখন হইলো। লেখেন খাতায় সবাই। আবার বলছি, মুখে উচ্চারণ করলে হবে ধ্বনি, আর লিখে প্রকাশ করলে এই জিনিসগুলো হবে বর্ণ। এবার আসেন, যেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এতটুকু লেখা শেষ। আচ্ছা, যেটা আমি আপনাকে এখন বুঝাবো, এখন আমি যা যা পড়াবো লিখে রাখেন, এখান থেকে একটা পরীক্ষার প্রশ্ন আসবে। আসেন একটা জিনিস ক্লিয়ার করি যেটা আপনি জীবনে কখনো পড়েন নাই। বিলিভ মি, আমি নিজে শিখার আগে ওইটা কখনো পড়ি নাই। আমি লিখলাম রস্বই, আমি লিখলাম দীর্ঘই, লিখলাম, লিখলে এটাকে বলা হবে বর্ণ। তাহলে এই জায়গায় বর্ণ আছে দুইটি, কিন্তু আমি যখন উচ্চারণ করি, উচ্চারণ যখন আমি করি, এটাও ই এটাও ই, উচ্চারণ বা মুখে কিন্তু আমরা দুটাকে সেম ই বলি। কেন আবার বলে দিই, যেমন দেখেন, আমি লিখলাম ইলিশ, আমি লিখলাম ইগল, বলার সময় এই ই এবং এই ই কোনো পার্থক্য নাই, দুই জায়গায় রস্ব ই উচ্চারণ হয়। আবার বলি, দীর্ঘ ই এবং রস্ব ই উচ্চারণ করতে গিয়ে দুই জায়গায় আমরা রস্ব ইটা ব্যবহার করি, দীর্ঘ ইটা ব্যবহার করি না। তাহলে বর্ণ এখানে দুইটা হলেও এই দুইটার উচ্চারণ কিন্তু একটা, সেটা ই। তাই ধ্বনি কিন্তু এখানে একটি, সেটা হচ্ছে রস্ব ই। দীর্ঘ ই কখনোই ধ্বনি নয়, শুধু বর্ণ। আশা করি ক্লিয়ার কথাটা। সবাই খেয়াল করেন, সেম ভাবে আমি আবার বলছি, সেম ভাবে রস্ব ও দীর্ঘ ও, এখানেও কিন্তু দেখেন বর্ণ দুইটা, ধ্বনি কিন্তু এখানেও একটা। রস্ব ও দীর্ঘ ও দুইটার জায়গায় আমরা রসটা উচ্চারণ করি। তাহলে মনে রাখবেন ভাইয়েরা, পুরা ধ্বনি আর বর্ণ একই জিনিস না। সেম জিনিসটাই মুখে উচ্চারণ করলে ধ্বনি, লিখলে বর্ণ। আবার অনেক কিছু আছে আমরা শুধু মুখে উচ্চারণ করি, লিখে প্রকাশ করি, মুখে উচ্চারণটা করি না। ক্লিয়ার? আসেন স্টেপ বাই স্টেপ যাই। আরো দুইটা আমি বর্ণ লিখলাম, একটা দন্তন লিখলাম, একটা মূর্ধন্য লিখলাম। ভাইরা পুরা বর্ণ এখানে দুইটা, উচ্চারণটা কিন্তু দন্তন্যই হয়, মূর্ধন্য আলাদা উচ্চারণ হয় না। তাহলে এখানেও মনে রাখবেন যে ধ্বনি কিন্তু এখানে একটা, আর বর্ণ কিন্তু দুইটা। বর্ণের কোনো সমস্যা নাই, রাইট? বর্ণ আপনি জন্মগতভাবে যা জানতেন তাই। ওকে, আসেন তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই দুইটার মধ্যে এই দুইটার উচ্চারণ কিন্তু সেম। এই দুইটার মধ্যে উচ্চারণ হয় তালব্য স। তাহলে মনে রাখবেন এই জায়গায় খেয়াল করেন, এইটা 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 এই তিনটার মধ্যে বর্ণ তিনটা ঠিকই আছে, বর্ণ কোনো সমস্যা নেই, কিন্তু ধ্বনি এই দুইটা মিলে একটা, আর এই একটা, এখানে কিন্তু ধ্বনি হচ্ছে দুইটি। এই কথাটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানান। তাহলে কি স্বরধ্বনি আছে 9টা, আমি একটু পরে আসছি, আগে এই জিনিসটা ক্লিয়ার কিনা আপনি একটু দেখেন, সবাই একটু দেখেন, ক্লিয়ার হলে আমাকে একটু জানান।
লেখা হয়েছে, ক্লিয়ার? আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা নিখুঁত জায়গায় যাই বা ভালো পড়ায় যাই। ওকে, আমি আবারও বলে দিই, আপনারা যে বা যারা আছেন এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবেন। আমি চাইছিলাম যে এটা ক্লাসের শুরুতে পড়াতে, কিন্তু শুরুতে না, মাঝখানে এসে পড়লাম। এখন কতজন দেখছেন সেটাও আমি জানি না, তবে আশা করি জিনিসগুলো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে বর্ণ, আমি জন্মগতভাবে যা জানি বর্ণ তাই আছে, বর্ণ কোনো সমস্যা নাই। ধ্বনিটা কমে গেছে, আগেও কমই ছিল, কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই দেওয়া হয়নি, তাই আমরা ওইভাবে স্টাডি করি। এখন দেওয়া হয়েছে, এখন আমাকে স্টাডি করতে হবে। ক্লিয়ার? কারণ এখন এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এবার সবাই খেয়াল করেন এবং আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। একদম স্যার স আলাদা কেন বুঝিয়ে দেন? আচ্ছা দেখি, যতটুকু পারি ট্রাই করব। এবার সবাই খাতায় লিখে, আমাদের বাংলা ভাষায় মোট বর্ণ আমরা জানি 50টা। এর মধ্যে স্বরবর্ণ কোনো সমস্যা নাই, এগুলো 11টাই আছে। ব্যঞ্জন বর্ণ কোনো সমস্যা নাই, এটা 39টাই আছে। আপনাদের পরীক্ষায় জানেন, বড় বড় ব্যাংকের পরীক্ষায় একটা অঙ্ক কত কঠিন, স্টুডেন্ট মইরা যায় একটা অঙ্ক উত্তর করতে গেলে। কতগুলো পরীক্ষা এটা আছে, স্বরবর্ণ কয়টা দেখছেন? কি বাচ্চাদের পড়া। এই জিনিসগুলো যদি কেউ কখনো ভুল করে, আমার মনে হয় তার একটা AK-47 রাইফেলের সামনে দাঁড় করে দিল, শুট করে মেরে ফেলা উচিত। কিছু জিনিস জন্মগতভাবে আপনাকে জানতে হবে, পারতে হবে। আগামী 20 বছর যদি লেখাপড়া নাও করেন, তাও আপনার মাথায় থাকতে হবে বর্ণ আছে 50টা, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা, জানতে হবে আপনাকে। আসেন, কিন্তু মোট বর্ণ 50টা হলো, ধ্বনির সংখ্যা কিন্তু কম। একটু আগে আমরা বলছিলাম বর্ণ, বর্ণ মানে লিখলে আমরা 50টাই লিখি, 50টা আমরা উচ্চারণ করি না, কারণ অনেকগুলো জায়গায় 2টা বা 3টার উচ্চারণ একই রকম। খেয়াল করেন তো, আমি বললাম রহিম বাড়ি যায়, আমি আবার বললাম করিম বাড়ি যায়, তাহলে আমি কিন্তু কথাটাকে এইভাবে বলতে পারি, রহিম বাড়ি যায় এবং করিম বাড়ি যায়। তো রহিম বাড়ি যায় এবং করিম বাড়ি যায়, দুইবার বাড়ি যায় না বলে একবার বলতে পারি রহিম এবং করিম বাড়ি যায়। ক্লিয়ার? উচ্চারণ কিন্তু কমন পড়ে যায়। কমন মানে বুঝছেন তো, দুইটার উচ্চারণ সেম হয়। তো দেখেন, ন আর ন, লবণ আর মন, ভাই দুইটার উচ্চারণ তো সেম, সেম না বলেন? তো দুইটার উচ্চারণ সেম হলে আমি দুইবার কেন উচ্চারণ করব? উচ্চারণ তো একবারই দুইবার হয়ে যায়, এই জন্য ধ্বনির সংখ্যাটা কম হয়। ওকে, মোট বর্ণ 50টা, ব্যঞ্জন বর্ণ 49টা, না এটা 39টা হবে। যাই হোক, আপনারা ভুল লিখছেন, আচ্ছা ব্যাপার। এবার আসেন, যদি আমি বলি মোট ধ্বনি অথবা শুধু ধ্বনির সংখ্যা, একই কথা, রাইট? মোট ধ্বনি হবে 37টি। এর মধ্যে স্বরধ্বনি আছে 7টি, ব্যঞ্জন ধ্বনি যেটা সেটা আছে 30টি। আচ্ছা এখন আসেন, যদি বলা হয় মৌলিক ধ্বনি কয়টা, ভাইরা আপনারা সেম কথা, 37টা। মোট ধ্বনি কয়টা, 37টা। শুধু যদি বলা হয় বাংলা ভাষার ধ্বনির সংখ্যা কয়টা, তাও 37টা, সেম কথা। মৌলিক স্বরধ্বনি, মোট স্বরধ্বনি বা শুধু স্বরধ্বনি 7টা। মৌলিক ব্যঞ্জন ধ্বনি, ক্লিয়ার, অথবা মোট ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনি কয়টা, 30টা। খেয়াল রাখতে হবে। নো প্রবলেম স্যার, টাইপিং মিস্টেক, আমি বুঝতে পেরেছি, এটা সমস্যা না। তো ক্লিয়ার হন এই কনসেপ্টটা নিয়ে, রাইট? বর্ণ এক, ধ্বনি কিন্তু আরেক। I think you should be clear about this. ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার আসেন, কতগুলো জায়গায় পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো আমি আপনাকে ক্লিয়ার করি। আচ্ছা, এই মুহূর্তে কয়জন ভিউয়ার, অর্থাৎ কয়জন দেখছেন আপনারা ক্লাসটা করছে, প্লিজ একটু কমেন্টে কেউ একজন জানাবেন। মানে এই মুহূর্তে কয়জন লাইভ দেখা যায় না, কতজন দেখছে, একটু কমেন্টটা করে একটু আমাকে জানান তো।
আচ্ছা, এবার আসেন পরের স্টেপে আমরা যাই। 45 জন না? আচ্ছা, থ্যাংক ইউ। তাও তো আছে 45 জন। এই 45 জনের জন্য আজকে অনেক উপকার হবে। এখন যেটা পড়াবো ইউ উইল বি সারপ্রাইজ। আসেন সবাই। কেউ লিখবেন না, আমি ব্যাপারটা বুঝাই এখন। আমরা জানি নাসিক্য বর্ণ আছে 5টি। সেগুলো কি কি দেখেন? ফার্স্ট ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। এবার আসেন তো নাসিক্য কোনগুলো বলা হয়? নাসিক্য হচ্ছে উচ্চারণ করতে গিয়ে আমাদের নাকের ব্যবহার হয়। এবার ভাইরা পরে একটা কথা আমি আপনাকে ক্লিয়ার করতে চাচ্ছি, সবাই তাকান। দেখেন ভুলটা এই জায়গা কোথায় সবাই বুঝেন। নাসিক্য কখন হয়? আমি ধরেন ম ম উচ্চারণ করতে গেলাম, তখন নাকের ব্যবহারের প্রয়োজন হয়। একটা কথা বলেন তো, নাকের ব্যবহারটাকে আমরা বর্ণ লিখতে কখনো প্রয়োজন বোধ করি? আমি ধরেন লিখলাম, সবাই খেয়াল করেন, আমি লিখলাম ম, লিখলাম, লিখতে গেলে আমার নাকের কোনো ব্যবহারের প্রয়োজন হয়? হয় না তো। নাকের ব্যবহারটা কখন প্রয়োজন হয়? যখন আমরা উচ্চারণ করি। বৈভাবটা বুঝেন কিন্তু। নাকের ব্যবহারটা কখন প্রয়োজন হয়? যখন আমরা উচ্চারণ করি। তাহলে নাসিক্য বর্ণ বলে কোনো কথাই নাই, এটা চরম ভুল কথা। শব্দটা হবে কি জানেন? নাসিক্য ধ্বনি। তাহলে এইটা বলে কোনো কথা নাই। আমি ক্লিয়ার করতে পারছি? কারণ নাসিক্য দেখেন, আমি লিখতে গেলে তো নাকের প্রয়োজন হয় না, উচ্চারণ করতে গেলেই না আমার নাকের প্রয়োজন হয়, তো উচ্চারণ করতে গেলে তো ওটার ধ্বনি হয়। তাহলে নাসিক্য বর্ণ কখনোই হবে না, শব্দটা হবে নাসিক্য ধ্বনি। ক্লিয়ার? দেখেন ক্লিয়ার কি, আমি স্টেপ বাই স্টেপ আসছি। প্লিজ অপ্রয়োজনীয় কমেন্ট লিখবেন না। ক্লিয়ার? এবার আসেন, তাহলে শব্দটা নাসিক্য বর্ণ হবে না, কি হবে? নাসিক্য ধ্বনি হবে। এবার আসেন, একটু আগে আমরা পড়লাম এই দুইটা বর্ণ হলেও এই দুইটার মধ্যে ধ্বনি কিন্তু একটা, সেটা হচ্ছে শুধু দন্তন্য। বুঝতে পারছেন? এখানে বর্ণ দুইটা হলেও ধ্বনি কিন্তু একটা, সেটা হচ্ছে শুধু ও। আবার আমি বলছি, তাহলে নাসিক্য বর্ণ বলে কোনো কথাই নাই। ওকে, শব্দটা হচ্ছে কি বলতো? নাসিক্য ধ্বনি। তো নাসিক্য ধ্বনির ক্ষেত্রে দেখেন, এটা এটা উচ্চারণ করতে আমরা এটা ব্যবহার করি, এটা উচ্চারণ করতে আমরা এটা ব্যবহার করি। তাহলে নাসিক্য ধ্বনি হবে কয়টা? একটা, দুইটা, তিনটা। এবং আপনি যে জানতেন নাসিক্য বর্ণ 5টি, এটা ভুল তথ্য। এখন যাবেন নাসিক্য ধ্বনি 3টি। কেন 3টা সেটা আমি এক্সপ্লেন করে দিলাম। দেখেন কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে হ্যাঁ বলবেন, ক্লিয়ার না হলে না বলবেন। আবার আমি বলছি, ক্লিয়ার হলে হ্যাঁ বলবেন, ক্লিয়ার না হলে না বলবেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে নাসিক্য ধ্বনি 5টাও না, নাসিক্য বর্ণ সব কোনো কথাই নেই, নাসিক্য ধ্বনি হবে। আর নাসিক্য ধ্বনি আগে বা বর্ণ অনেক বই লেখা আছে, এটা আপনারা এটা স্কিপ করে এটা পড়বেন, এই জন্য নতুন ব্যাকরণটা করতে হবে। এই এখন আসেন, উষ্ম বর্ণ বলে কথা নাই, উষ্ম ধ্বনি হবে। সবাই দেখান, উষ্ম ধ্বনি হবে। আগের বইয়ে লেখা আছে উষ্ম ধ্বনি 4টি। সেই 4টা কি কি দেখেন? তালবশ, মূর্ধন্যস, দন্তস, হ। ক্লিয়ার? কিন্তু ভাইরা আমরা একটু আগে পড়লাম এই দুইটা বর্ণের উচ্চারণ কিন্তু একটা, সেটা তালব্য। তাহলে
এই যে চারটা আছে, চারটা ভুল। তাহলে বর্তমানে উষ্ম ধ্বনি হবে কয়টা বলেন তো? তিনটা। ধ্বনি বললে, আবার বলে ধ্বনি বললে কখনো এই মূর্ধন্য স, মূর্ধন্য ন, এই দীর্ঘ ই, হ্যাঁ, এরপর কি দীর্ঘ উ, এগুলো কখনোই আসবে না। ক্লিয়ার? এটা খেয়াল রাখবেন। উষ্ম ধ্বনি তাহলে তিনটা, কি কি? তালব্য শ, দন্ত স, হ। তালব্য শ, দন্ত স, হ। ক্লিয়ার? এই উষ্ম ধ্বনির মধ্যে এটা কিন্তু কারেক্ট, এটা ভুল, এটা ভুল, এটা বাদ দিয়ে দিবেন। ক্লিয়ার? এটা লিখবেন। পরের স্টেপে আসেন, আমি এই পাশে দেখাই। এই তিনটার মধ্যে কি লিখলাম? এটা হ হবে। সরি ভাইরা, পরে এটা হ হবে। ওকে, তাহলে এই জায়গা তো মূর্ধন্য বাদ পড়ছে, এটা হ হবে। ওকে, একটু ঠিক করে নেন। এটা মূর্ধন্য না, এটা হ হবে। এবার আসেন শীষ ধ্বনি। দেখান তো। শীষ ধ্বনি যে আমি বলি, আগের ব্যাকরণে শীষ ধ্বনি ছিল তিনটা, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স। কিন্তু আমরা জানি যদি ধ্বনি বলা হয়, এই দুইটার ধ্বনি একটা, এটা। ক্লিয়ার? তাহলে বর্তমান ব্যাকরণে শীষ ধ্বনি দুইটি। সেগুলো কি কি বলেন তো? তালব্য শ আর দন্ত স। তাহলে এই অংশটা ভুল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। যদি বোঝেন তাহলে ভালো, আর যদি না বোঝেন তাহলে করার কিছু নেই। ক্লিয়ার কিনা একটু কমেন্টে আমাকে লিখে জানাবেন। তবে এই যে চেঞ্জিং যে প্যাটার্ন গুলো ভাইরা পড়া আসলে না অনেক ঝামেলা দিয়ে করে ফেলেছে আমাদের স্টুডেন্টদের জন্য। আমার মনে হয় এগুলো এখন ধরলেই বুঝবে। ওই যে দুটা মিলিয়ে যখন একটা হয়ে যায় তখন এটাকে দুইবার কাউন্ট হয় নাই। আগে এটা দুইবারই কাউন্ট হয়েছে, এখন না কাউন্টটা একবার হয়েছে, এই আর কি। ধ্বনি ক্ষেত্রে কাউন্টটা একবার। ক্লিয়ার? কারণ দেখেন দুইবার তো আমার লেখার প্রয়োজন নেই। তালব্য শ আর দন্ত স দুটোর উচ্চারণই সেম। আমি বললাম মানুষ, লাস্টে যে তালব্য শই উচ্চারণ হয়। মানুষ, এই শয়ের জন্য আলাদা কোনো উচ্চারণ নাই। এটা তেমন সহজ, একটু সফট হয়, সফট। সহজ বলি না, কি বলি? সহজ বলি, সফট। কিন্তু এই দুটোর উচ্চারণ কিন্তু সেম। তো উচ্চারণ যদি সেম হয়, উচ্চারণটাকে আমরা বলি ধ্বনি। তাই দুইবার ধ্বনি না বলে একবার ধ্বনি বলা হবে। আগে এটাকে দুইবারই লিখা হতো, কিন্তু দুইবার তো উচ্চারণ হয় না। এই জন্য কি জানেন, একটাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে মনে নেই যে মূর্ধন্য সবাই যে এগুলো হচ্ছে শুধু বর্ণ, এগুলো কখনোই ধ্বনি না। পরীক্ষা নিচের কোনটি ধ্বনি? হ্যাঁ, নিচের কোনটি ধ্বনি? এই চারটা যে কোনো একটা থাকলে ওটাই ধ্বনি। এগুলো সরি, চারটা নিচের কোনটি ধ্বনি নয়, এগুলো কিন্তু কোনোটাই ধ্বনি না। এখন এই জিনিসগুলো কে বুঝাবে, কাকে বুঝাবে বলেন? ওরা কিন্তু এত কিছু মাথায় রাখে না। এরা কি জানেন, অপ্রয়োজনীয় গার্বেজ জিনিস নিয়ে সারা দিনটা চিন্তা করে। এগুলো একবার যদি আপনি মাথায় নিয়ে নেন, আমার মনে হয় না পরবর্তীতে আর তেমন একটা সমস্যা হয় বা হওয়ার কথা। এখানে আরো অনেক চেঞ্জ আছে, আমরা তিনটা সমস্যার চেঞ্জিং জিনিসটা আলোচনা করব। এখন আমরা ভাষা নিয়ে একটু কথা বলবো। আবার বলছি, এই জায়গায় আরো ক্লিয়ার, বাট মাঝে মাঝে লেখাটা বোঝা যায় না। যদি লেখাটা মাঝে মধ্যে বোঝা না যায়, আচ্ছা একদম বলছে বর্ণ বলে তো ঠিক আছে ভাইরা, পুরো আবার একটা মিস্টেক করলেন। আমি যখন দেখেন তো, আমি যখন তালব্য শ লিখবো, লিখতে গেলে কি আমি শীষ বাজাবো, শীষ করব, শীষ সাউন্ড করব? না ভাইরা, পুরো আমি আবার বলতে আমাদের যে 50টা বর্ণ আছে, এগুলো বর্ণ। এগুলো লিখতে গেলে আমি কোনো সাউন্ড কোনো কিছু করতে হয় না। একটু আগে আমি এই কথাটা বুঝিয়ে এলাম। কে জন্য লিখছেন নামটা আমি ঠিক দেখতে পাচ্ছি না। বর্ণ বললে তো ঠিক আছে, একটা মাইরার ঠ্যাংগুলো ভাইয়া ফেলাবো। সারাদিন পরে যদি দেখি যে আপনি উল্টা পাল্টা বলছেন, তখন মেজাজটা খারাপ হয়ে যাবে। এগুলো কখনোই বর্ণ না, কখনোই বর্ণ না। কারণ শীষ জিনিসটা আসে উচ্চারণ করতে গেলে, লিখতে গেলে আসে না। তাই এগুলা কি শীষ ধ্বনি হবে, শীষ বর্ণ বলে কোনো কথাই নাই। ক্লিয়ার কথাটা? আমি আবার বলি, তাহলে স্পর্শ ধ্বনি কয়টা? স্পর্শ ধ্বনি আগে স্পর্শ বর্ণ বলা হতো, কিন্তু বর্তমানে নামটা হয়েছে স্পর্শ ধ্বনি।
স্পর্শধ্বনি আগে ছিল 25টা, এখন হচ্ছে 20টা। ক্লিয়ার? আমি এটা হয়তো বা বিকালে পড়াতাম, মানে 3টার সময় যে বা 3টা 3:30 যে ক্লাস তখন পড়াতাম, কিন্তু এখন প্রশ্ন করেন তাই বললাম। স্যার পরীক্ষায় শীষ বর্ণ নাসিক বর্ণ এমন করে আসলে তখন কি করব? তখন কি আর করবেন? যে বানাইছে তার বইটা গালিগালাজ করবেন। নাসিক্য বর্ণ বলে কোনো কথাই নাই, নাসিক্য ধ্বনি বলে কোনো কথাই নেই। যদি হয়ে থাকে তাহলে সেটা মিস্টেক করেছে। ক্লিয়ার? আর উত্তর যা আছে তাই দিবেন। উত্তর কখনো নাসিক্য ধ্বনি হোক আর বর্ণ যাই পরীক্ষা আসুক, সঠিকটা নাসিক্য ধ্বনি দুইটাই দিবেন। আগে 3টা ছিল, এখন 2টাই দিবেন। ক্লিয়ার? রাইট। একজন লিখেছে সাকিব হাসান, থ্যাংক ইউ। তালবস্য মূর্ধন্য, তালবস্য না ভাইয়া, মূর্ধন্যস্য হবে এটা। হ্যাঁ, মূর্ধন্য মূর্ধন্য দীর্ঘ ই উ ইয় এগুলো শুধু, এগুলো ধ্বনি না। রাইট, এগুলো ধ্বনি না, এগুলো হচ্ছে শুধু বর্ণ। হ্যাঁ, তালবস্যটা হবে না, তালবস্য জায়গা তোমার মূর্ধন্যস্য হবে। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক প্রশ্ন করতেই পারেন, আমিও রাগ দেখাতেই পারি, ব্যাপার না। আর রাগ দেখালেই কি বলেন, আপনি আপনার বাসায়, আমি আমার বাসায়, যুদ্ধটা ভালোই না? আপনাকে আমি মেরে ফেলবো, এই করব সেই করব, আপনি আপনার বাসায়, আমি আমার বাসায়। ভালো, এটাকে বলা হয় অনলাইন যুদ্ধ। আচ্ছা আসেন, যেটা আমার বোঝানো মোটামুটি বোঝানো শেষ। এই জায়গার বাকি পড়াটা আমি আপনাদের 3টার সময় পড়াবো। এই জায়গার কিছু অংশ 1 পেজের মতো ফাঁকা রাখতে পারেন আপনারা। আসেন লিখেন ভাষা। ভাষা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, এখন আর পারছি না, অনেক টায়ার্ড হয়ে গেছি। ভাষা নিয়ে আমি 3টার দিকে আলোচনা করব, ঠিক আছে? আপনারা এখন আর কাহিনী করেন না, এখন সবাই যান, রেস্টে থাকেন। ওকে? আর 3টা না 3:30 আপনাদের ক্লাস আছে, 3টা 3:30 আপনারা আসবেন। আসলে আমি প্রথমে ভাষা নিয়ে আলোচনা করব, ধ্বনির কিছু জিনিস নিয়ে আলোচনা করব, আর সন্ধির ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু সন্ধিরা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আমাদের 2 ঘন্টার মধ্যে পড়া হয়ে যাবে। ক্লিয়ার? সবাই একটু জাস্ট থাকবেন, থাকলে ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে খুশি হবো, এবং আপনাদেরকে মন থেকে দোয়া ভালোবাসা সবই দেবো, যেন আপনারা অবশ্যই পড়াগুলো ক্লিয়ার করতে পারেন। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। ওকে? আর আবারও বলে দিচ্ছি, বিকালে আসেন, দেখেন আরো কত পরিবর্তন হয়েছে, সব পড়াবো, চিন্তার কিছু নেই। মনে হয় আপনার সাথে কালকে আমার লাস্ট ক্লাস, তারপর মনে হয় 18 তারিখ মেবি একটা ক্লাস আছে, আমি শিওর না। তো আমি চাই আপনারা আজকে বিকালের ক্লাস আমি তাই পড়াবো, একদম চুপি চুপি বলে যাই। ব্যাকরণ যে চেঞ্জ হয়েছে, 100% চেঞ্জ। শব্দদ্বৈত আর সংখ্যাবাচক শব্দ একেবারে পরিপূর্ণভাবে চেঞ্জ। আগের ব্যাকরণে কানে কানে বলছে, কিন্তু আগের ব্যাকরণ অনুযায়ী যদি এই উত্তরগুলা করি 100% ভুল হবে। কথা ক্লিয়ার? নতুন ব্যাকরণ যেটা করতে হবে, ঠিক আছে? তো সবাই থাকেন, আমি টাটা জানাচ্ছি। 3:30 থাকেন, 3:30 জীবনের বহুত কিছু শিখে যেতে পারবেন। ওকে? আবার বলছি, জীবনের বহুত কিছু শিখে যেতে পারবেন। আশা করি সেই শিক্ষাগুলো আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আমি টাটা জানাচ্ছি। ওকে, সি ইউ, বাই, আল্লাহ হাফিজ। বিকালে তো আবার লেকচার 2 এবং 3 একসাথে। ভাইরা আপুরা মনে করেন, এই 2 এবং 3 একসাথে, দুইটাই সন্ধি। হ্যাঁ বলুন ভাই, ক্লাসটা অফ করবেন। 2 আর 3 একসাথে হলেও পড়াটা খুবই সহজ, টেনশন, দুইটাই সন্ধি। টাটা।